নিত্য নিত্য ভালোবাসার গল্প পেতে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন। আফ্রিদ চোখ মেলে বুঝতেই পারে চারদিক একেবারে অপরিচিত। চোখের দৃষ্টি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করতেই বুকের ভিতর অজানা এক ধাক্কা লাগে। সে ঠিকভাবে চোখ খুলতেই দেখতে পায় সে কাজী অফিসের ভেতরে বসে আছে, আর ওর হাত দুটো একসাথে করে টেবিলের উপরে বাঁধা। সে কিছু বলতে গিয়ে খেয়াল করে মুখে ঠোঁটের উপরে শক্ত কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে আশেপাশে তাকায়। চারজন অচেনা ছেলে পাশেই দাঁড়িয়ে আছে, গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে আফ্রিদের বুকের ভেতর রাগে অগ্নিগর্ভ হয়ে ওঠে। তাকে আফ্রিদ খুব ভালো করেই চেনে। ছেলেটার নাম আফরাজ, আফ্রিদের সাথেই পড়ে, আফ্রিদকে খুবই ভালোবাসে। আফরাজ কয়েকবার আফ্রিদকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আফ্রিদ না করে দেয়। আফরাজ এমনিতে প্লেবয় টাইপের ছেলে, তবে আফ্রিদকে বেশি ভালোবাসে। আফ্রিদকে দেখানোর জন্য আরো বেশি করে প্রেম করে আফরাজ। আফ্রিদ আফরাজকে দেখেই রেগে যায়। করে কিছু বলতে যায় আফ্রিদ। আফ্রিদ কপাল কুঁচকে তাকায় ওর দিকে। আফ্রিদ চোখ কুঁচকে তাকাতেই আফরাজ হেসে ওর দিকে এগিয়ে আসে, মুখে এক অদ্ভুত নিশ্চিন্ত আত্মবিশ্বাস, যেন যা ঘটেছে সবাই তার নিয়ন্ত্রণে। আফরাজ নরম সুরে কিন্তু চাপা ভয় দেখিয়ে বলে, অনেক হয়েছে আফ্রিদ, আজ আর তোমার না শোনার সুযোগ নেই। এবার সোজা বিয়ে করতে হবে আমাকে। রেডি তো তুমি? আফ্রিদ জোরে জোরে করে যেন সে কিছু বলতে চায়, সেই সাথে ওর রাগে চোখ লাল হয়ে ওঠে। আফরাজ আফ্রিদের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেদের দিকে হাত তুলে ইশারা করে, সাথে ওদের একজন এগিয়ে এসে আফ্রিদের মুখ থেকে কাপড় খুলে দেয়। মুখ মুক্ত হতেই সে প্রথমে জোরে জোরে শ্বাস নেয়। বুকের ভেতর জমে থাকা ভয়ের বাতাস বেরিয়ে যায়। নিজেকে সামলে প্রায় কয়েক সেকেন্ডের পর তীব্র রাগে বলে ওঠে, ফাজলামো করো আমার সাথে? তোমায় আমি কেন বিয়ে করব? আমায় তুলে আনার সাহস দেখিয়েছো তুমি? হ্যাঁ, আমার বাবা যদি জানতে পারে তোমার খবর খারাপ করে ফেলবে। ভালো ভালো ছাড়ো আমায় আফরাজ, না হলে নিজের জন্য বিপদ ডেকে আনবে বলে দিচ্ছি আমি। আফ্রিদের কথায় আফরাজ চোখ বাঁকায়, এক চিলতে হাসি খেলে যায় মুখে। সে হেসে বলে, আহা, বাবার নাম দিয়ে দেখি সব মেয়ে বাঁচতে চায়, কিন্তু তোমার বাবার নাম শুনে আমি ভয় পাচ্ছি না আফ্রিদ। রাখো তো তোমার বাবার ক্ষমতা, আমার বাবাও কম ক্ষমতাবান না। আমার বাবা শুধু ব্যবসায়ী না, মন্ত্রীও। তোমরা যেটা পাবো সেটা কিন্তু আমি আগেই ভেবে রেখেছি, তাই ভয় দেখানোর চেষ্টা করো না আফ্রিদ। কথাগুলো আফ্রিদকে বলে তারপর ওর ডান দিকের ছেলেটার দিকে তাকিয়ে আফরাজ বলে, কাজী সাহেবকে ডাকো তো নাফিস। ছেলেটা মাথা নেড়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়। আফ্রিদের চোখ বড় হয়ে ওঠে, বুকের ভেতর ধপধপ শব্দ শুরু হয়ে গেছে। ভয়, রাগ, ঘৃণা সব একসাথে মিশে যায়। সে মনে করে কিছুক্ষণ আগের ঘটনাটা। আজ সকাল শপিংয়ের জন্য বেরিয়েছিল, একা একাই গাড়ি চালাচ্ছিল। হঠাৎ একটা গাড়ি এসে ওর গাড়ির বাম দিকে জোরে ধাক্কা মারে। সে গাড়ি থামিয়ে নেমে দেখে কি হয়েছে, আর তখনই চারজন ছেলে ঝাঁপিয়ে পড়ে। আফ্রিদ কিছু বুঝে ওঠার আগেই মুখে কাপড় চাপিয়ে ক্লোরোফর্মে অজ্ঞান করে ফেলে তাকে। তারপর জ্ঞান ফিরতেই সে দেখতে পায় কাজী অফিসের ভেতরে বসে আছে, হাত পা বাঁধা, আর সামনে দাঁড়িয়ে আছে আফরাজ, তার পরিচিত সেই মুখ, যাকে সে কোনো দিনও গ্রহণ করেনি। মানে আফ্রিদকে বিরক্ত করা ছেলেটা। আফ্রিদ চোখ মেলে তাকিয়ে চিৎকার করে ওঠে, পাগল হয়ে গেছো তুমি? এভাবে জোর করে কেউ বিয়ে করতে পারে না। আমি কোনোভাবেই তোমায় বিয়ে করব না। আমায় ছাড়ো আফরাজ, বাড়ি যাব আমি। আফরাজ হাসে। আফরাজ ঠান্ডা গলায় উত্তর দেয়, তুমি না চাইলেও তোমাকে বিয়ে করতে হবে, আর আজকেই। এমন সময় নাফিস কাজীকে নিয়ে ভেতরে আসে। আফ্রিদ কাজীকে দেখেই বলে, কাজী সাহেব দেখুন, আমাকে জোর করে এখানে আনা হয়েছে। আমি কোনোভাবেই রাজি নই। দয়া করে আপনি এই অন্যায় কাজে সায় দেবেন না। কাজী গম্ভীর মুখে বলে ওঠেন,
আমাকে জোর করে তুলে এনেছে। বারবার বলছি মেয়ে রাজি না হলে আমি বিয়ে পড়াবো না, ওরা শুনছেই না। চুপ। সম্মতি না থাকলেও হবে। আমি বলছি মানে হবে। কাজী সাহেব, আপনার কাজ হলো শুধু কাগজে সই করানো, বেশি কথা বলবেন না। এইভাবে জোর করে তুমি কি ভেবেছো আমি কখনো তোমার নামটা মেনে নেব? হ্যাঁ, কাগজে সই করালেই কি বিয়ে হয়ে যায়? বিয়ে মানে তো শুধু দুজনের মনের সম্পর্ক, তাই না? আর আমার মন তো তোমাকে গ্রহণ করবে না কখনোই। কোনো কারণ ছাড়াই তোমাকে ভালো লাগে না আমার। আফরাজ টেবিলের সাথে হাতে আঘাত করে বলে, তোমাকে আমার স্ত্রী বানিয়েই ছাড়বো। সই করো তো। প্রেম টেম করবো না, সোজা বিয়ে। স্ত্রী? শোনো, স্ত্রী হতে হলে আগে সম্মান করতে হয়। আর তুমি আমাকে অপহরণ করেছো, জোর করেছো, তুমি আমায় হুমকি দিচ্ছ। কাজী আবার দ্বিধা নিয়ে বলে ওঠে, বাবা, মেয়েটি যদি রাজি না হয় আমি এই নিকাহ পড়াতে পারবো না। আইন আছে, নিয়ম আছে। আফরাজ চিৎকার করে বলে। আইন আমি মানি, আমি ভাঙি, আমি যা বলছি তাই করতে হবে। আফরিদ সোজা হয়ে বসে, আফরাজের চোখে চোখ রেখে বলে, তুমি যদি সত্যি এত ক্ষমতাবান হও তাহলে কেন ভিক্ষুকের মতো আমার না শোনার পরেও পেছনে ঘুরছো তুমি? আফরাজ, সত্যি বলছি তুমি বড্ড করুণ। শব্দটা যেন বজ্রপাতের মতো শোনায়। আফরাজ দাঁতে দাঁত চেপে এগিয়ে আসে, তারপর বলে, করুণ বললে আমাকে? হ্যাঁ, করুণ। তুমি নিজেকে প্লে বয় ভাবো, ভার্সিটির অর্ধেক মেয়েকে প্রলুব্ধ করো, অথচ আমাকে একবারও জিততে পারোনি তুমি। আর তাই জোর করে আমাকে এখানে এনেছো। এটা ভালোবাসা না, অসুস্থ আসক্তি এটা। চারপাশে নিস্তব্ধতা বয়ে যায়। আফরাজ জোরে জোরে শ্বাস নিতে থাকে। আফরাজ হঠাৎ চেঁচিয়ে ওঠে, চুপ করো, চুপ করে থাকো। তোমার কথা আমি আর শুনবো না। এখনই কাজীকে বলছি কাগজে সই করতে। আফরাজের মুখ তখন রাগে থরথর করে কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, নাকও ফুলে উঠেছে। কাজীর গলা শুনে তার মেজাজ যেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে নিজের লোকদের দিকে তাকায় সে। দাঁড়িয়ে আছো কেন? কাজীকে ধরে পিটাও। চারজন লোক মুহূর্তেই নড়ে ওঠে। দুজন এগিয়েও যায় কাজীর দিকে। কাজী আতঙ্কে পেছনে সরতে থাকে। আফরিদ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, ছুঁয়ে দেখো তাকে, তোমাদের হাত ভেঙে দেবো আমি নিজে। কিন্তু আফরাজ তাতে আরো ক্ষেপে ওঠে। সে বলে, চুপ করো আফ্রিদ। তোমার বাবার ক্ষমতার নাম নিয়ে আমাকে ভয় দেখিও না। এখানে এখন আমার নিয়ম চলবে, ঠিক? তখনই দরজায় ঠক 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 শব্দ হয়। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দে ঘরের সবাই চমকে ওঠে। অস্বাভাবিক এক উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। আফরাজ চোখ ছোট করে তাকায় দরজার দিকে। ইশারায় নাফিসকে বলে। নাপিস, গিয়ে দেখো কে এসেছে। নাফিস সতর্ক ভঙ্গিতে এগিয়ে যায়, ধীরে ধীরে দরজার কপাট খুলে ফেলে। দরজা খোলার মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে এক পা পিছিয়ে যায়, কারণ সামনে দাঁড়িয়ে আছে খোরশেদ সাহেব, আফরাজের বাবা। আর তার পেছনেই ধীর পদক্ষেপে দাঁড়িয়ে আছেন আদনান চৌধুরী, আফ্রিতের বাবা। ঘর যেন হঠাৎ করেই জমে ওঠে নীরবতায়। চারজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। আফরাজ চোখ কপালে তুলে ফেলে, ঠোঁট শুকিয়ে যায়। খোরশেদ ভিতরে ঢুকেই এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝট করে ডান হাত তোলে, আফরাজের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। তার শক্ত হাতের চর সরাসরি আছড়ে পড়ে আফরাজের নরম গালে। আফরাজ এক ধাক্কায় সরে গিয়ে দেয়ালে গিয়ে ঠেকে। মুখটা লালচে হয়ে ওঠে, চোখে পানি এসে যায় ব্যথায়। আফরাজ অবাক হয়ে কিছু বলতে যায়। বাবা তুমি? আফরাজের কথা যেন কানে যায় না। খোরশেদ তার কণ্ঠে বজ্রের মতো গর্জন করে উঠে বলে, চুপ কর বেয়াদব। তুই কি মানুষ পাসনি? আদনান ভাইয়ের মেয়েকে অপহরণ করেছিস। তুই এতটাই নিচে নেমে গিয়েছিস যে নিজের ইজ্জত ধ্বংস করতে চাস, সাথে আমারটাও। তোকে যে কি করব। আফরাজ আর কিছু বলতে পারে না। অন্যদিকে আদনান চৌধুরী চোখ ভরা আগুন নিয়ে ছুটে আসেন তার মেয়ের দিকে। মা, তুই ঠিক আছিস তো? তার কণ্ঠ যেন কেঁপে ওঠে। আফ্রিদের বুক ভরে ওঠে অস্তিত্বে। চোখে এক ঝিলিক আনন্দ খেলে যায় তার বাবাকে দেখে। সে বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আদনান নিজ হাতে তার মেয়ের সব বাঁধন খুলে দেয়। হাত দুটো মুক্ত হতেই আফ্রিদ বাবার বুকে গিয়ে আশ্রয় নেয়। তারপর বলে, বাবা, আমি ভয় পাইনি। আমি ওকে বারবার না বলেছি, সাবধান করেছিলাম আমি, কিন্তু ও শুনেনি।
ধীর গলায় জানায় আফরিদ। আদনান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমার সাহসী নেই, তুই ভয় পাবি কেন? আমি আছি তো। খোরশেদ এগিয়ে আসে নিজের ছেলের সামনে, মুখ রাগে কেমন লালচে হয়ে গেছে। আরেকটা চড় দিবার জন্য হাত তোলে তিনি, তারপর বলে, লজ্জা হয় না তোর? মন্ত্রীর ছেলে হয়ে এতটা নিজ কাজ করলি। আজ আমি যদি না আসতাম তাহলে কি করতিস তুই? আদনান ভাইয়ের মতো ভদ্র মানুষের মেয়েকে তুলে আনলি, তোর যে কি হতো কে জানে। আফরাজ ঠোঁট কামড়ে চুপ করে থাকে, চোখে রাগ, কিন্তু বাবার সামনে একটাও কথা বের হয় না। আদনান শান্ত কিন্তু ধীর কণ্ঠে বলেন, খোরশেদ ভাই, আমি কখনো ভাবিনি আপনার ছেলেকে নিয়ে আমাকে একদিন এভাবে দাঁড়াতে হবে। ও যদি আমার মেয়েকে সত্যিই ভালোবাসতো তাহলে আমার কাছে এসে বলতো, কিন্তু অপহরণ, এ কাজ ক্ষমার অযোগ্য। খোরশেদ দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে আদনানকে বলে, ভাই আমি সত্যিই লজ্জিত। আমার ছেলের এই নোংরা কাজের জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আচ্ছা বাদ দেন, ছেলেকে নিয়ে যান। আমার মেয়ে যাকে চাইবে আমি তাকে এনে দেব, আর যাকে চাইবে না তার কাছে ঘেঁষতেও দেব না, জানেনই তো। খোরশেদ কথা বলতে পারে না, মন্ত্রী হয়েও চুপ হয়ে থাকে। আফরিদ তৎক্ষণাৎ বলে ওঠে, বাবা, ও শুধু অপহরণই করেনি, কাজী সাহেবকে ধরে জোর করে নিকাহ পড়াতে চেয়েছিল। আদনানের চোখ আরো লাল হয়ে ওঠে রাগে। কি এত বড় কাজ? কাজী সাহেব তখন কেঁপে ওঠা গলায় বলেন, হ্যাঁ, আমাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু আমি কিছু করিনি, কারণ মেয়ে স্পষ্ট করে না বলেছে। আদনান কাজীর দিকে তাকিয়ে সম্মান জানায়। ধন্যবাদ কাজী সাহেব। খোরশেদ আবার ছেলের দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, শোন, আজকের পর তোর এই বেয়াদবি আমি আর বরদাস্ত করব না। আমার মুখ কালো করে দিয়েছিস তুই। বাড়িতে চল, তোর খবর আছে। আফরাজ দাঁত চেপে বাবার দিকে তাকিয়ে থাকে, তারপর ফিসফিস করে বলে, বাবা, তুমি মন্ত্রী হয়ে একজন সাধারণ ব্যবসায়ীর কাছে সরি বললে? এটা তো তুমি নিজেকে অপমান করলে। খোরশেদের চোখ যেন রক্তে লাল হয়ে ওঠে। তিনি ছেলেকে ধমক দিয়ে বলেন, চুপ কর, তুই চুপ করে আমার সাথে চল। মন্ত্রী হওয়া মানেই এই নয় যে আমি অপরাধ ঢাকবো। তোর মতো নিজ ছেলের জন্য আমি আজ মাথা নিচু করেছি। তোর কোনো যোগ্যতা নেই আমার ছেলে হওয়ার। কথা বলে তিনি আফরাজকে জোর করে টেনে বাইরে নিয়ে যান। আর আফরাজ রাগে থরথর করলেও বাবার শক্তির সামনে মুখ খোলে না। ঘরের ভেতর আবার শান্ত নীরবতা নেমে আসে। আদনান মেয়েকে টেনে নেয়। চল মা, বাড়ি যায়, অনেক হয়েছে। বাইরে বের হয়ে গাড়ির দরজা খুলে দেন তিনি। আফরিদ ভেতরে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আদনান ধীর গলায় তার মেয়ে আফরিদকে বলে, আর কোনোদিন এই ধরনের ঝুঁকি নিতে দেব না তোকে। এখন থেকে তোর জন্য একজন সিকিউরিটি রাখতেই হবে, সবসময় তোর পাশে থাকবে। আফরিদ হালকা হাসি দিয়ে বলে, আমি ভয় পাইনি বাবা, আমি জানি তুমি সব সময় আছো আমার জন্য। আদনান মেয়ের মাথায় হাত রেখে বলেন, শুধু আমি না, এখন থেকে তোর চারপাশে নিরাপত্তা থাকবে, কারণ আমার মেয়ে সাহসী। কিন্তু আমি চাই না আমার মেয়েকে আর কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হোক। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যায়। পেছনে ফেলে আসে কাজী আফিস আর এক টুকরো ভয়ঙ্কর স্মৃতি। কিন্তু আফরিদের মুখে এখনো ধীরতার ছাপ। সে জানে তার ইচ্ছের বিরুদ্ধে কেউ কোনো দিনও তাকে বাঁধতে পারবে না। নিলয় বাস থেকে নামলো ঢাকার এক বিলাসবহুল এলাকায়। যশোর থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে। কোলাহলপূর্ণ ঢাকা শহর, কিন্তু তার ভেতরেও এক অচেনা নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে। উদ্দেশ্য তার পরিষ্কার, একটা কাজ খুঁজে বের করা, জীবনটা নতুনভাবে গড়ে তোলা। পড়াশোনার সার্টিফিকেটটাই ওর বড়, তবে হাতে তেমন কোনো টাকা পয়সাও নেই। কিন্তু তার আছে একটি শক্ত শরীর, সুঠাম দেহ আর কিছুটা আত্মবিশ্বাস। কাঁধে ছোট ব্যাগটা ঝুলিয়ে চারপাশে তাকায় নিলয়। এই প্রথম ঢাকায় এসেছে সে। কোথায় যাবে, কোথায় থাকবে, কার কাছে সাহায্য চাইবে, কোনো কিছুই জানে না। ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সে চলে আসে এক ওভারব্রিজের ওপর। নিচে যানবাহনের শব্দ, হর্ন, মানুষের ভিড়, সব মিলিয়ে যেন এক অস্থির পরিবেশ। ওভারব্রিজে দাঁড়িয়ে চারপাশে তাচ্ছিল নিলয়। হঠাৎ চোখে পড়ে এক দৃশ্য। ফুটপাতের এক কোণে ছোট্ট একটা ছেঁড়া কাপড় বিছানো। সেখানে বসে আছে এক মেয়ে, বয়স ৬-৭ বছরেরও বেশি নয়।
নাম তার রাহি। রাহির কোলে বসে আছে ছোট্ট ভাই রামিন, বয়স 3-4 বছর হবে। রাহি কষ্টে মষ্টে কিছু খাবার তুলে দিচ্ছে রামিনের মুখে। নিজে হয়তো ক্ষুধার্ত, কিন্তু ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার আনন্দে তার চোখে এক অদ্ভুত মমতা। এই দৃশ্য দেখে নিলয় মুচকি হাসে, আবার ভেতরে ভেতরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে ভাবে, মানুষের জীবন কতটা কঠিন। আমি অন্তত বড় হয়েছি, নিজের জন্য লড়াই করার শক্তি আছে, কিন্তু এরা তো জন্ম থেকেই লড়ছে। ঠিক সেই সময় দূর থেকে একটা বড় কালো জিপ এসে থামে ব্রিজের নিচে। গাড়ি থেকে একে একে নেমে আসে 6 জন যুবক। হঠাৎ ব্যস্ত রাস্তা যেন থমকে গেছে। তাদের চেহারায় ভয়ঙ্কর ভঙ্গি, হাতে লাঠি আর কোমরে অস্ত্রের আভাস মেলে। তারা চারপাশে ফুটপাতের দোকানদারদের কাছে গিয়ে টাকা তুলতে শুরু করে। এটা তাদের প্রতিদিনের রুটিন, যাকে বলে চাঁদাবাজি। জিপের ভেতর বসে আছে তাদের লিডার হাসিব, বয়স 30-এর কোঠায়, লম্বা চওড়া শরীর, মুখে অদ্ভুত একটা হাসি ফুটে আছে। সবাই জানে এই এলাকায় হাসিবের নাম মানেই আতঙ্ক। হাসিব গাড়ি থেকে নামলো ধীরে ধীরে, তার চোখে এক ধরনের অহংকার। চারিদিকে তাকিয়ে সে বলে উঠল, এই যে যা আছে দে, সময় নষ্ট করিস না। তোদের রোজগার ব্যবসা আমার কারণে চলে, আমি না থাকলে তোরা একদিনও টিকে থাকতে পারবি না। দোকানদাররা ভয়ে কাঁপতে কাঁপতে টাকা এগিয়ে দিচ্ছে, কেউ সাহস করে কিছু বলতে পারছে না। কিন্তু তখনই হঠাৎ একটা ঘটনা ঘটে। ছোট্ট রাহি আর তার ভাই রামিন ওভারব্রিজের সিঁড়ির ধারে খেলছিল। হাসিবের লোকেরা দোকানদারদের ভয় দেখাতে গিয়ে রাহির কাছে থাকা একটা পলিথিন ব্যাগ লাথি মেরে ফেলে দেয়। ব্যাগে ছিল সামান্য শুকনো রুটি আর একটা বোতল পানি। সব ছড়িয়ে পড়ে মাটিতে। রাহি তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে খাবারগুলো কুড়িয়ে নিতে থাকে। তার ছোট্ট হাত কাঁপছে, চোখে পানি এসে গেছে। রামিন কাঁদতে শুরু করে। তারপর ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে নিলয় সবটা দেখছিল। শহরের ব্যস্ততম রাস্তার এক কোণে ফুটপাতে গা ঘেঁষে বসে আছে রাহি আর তার ছোট্ট ভাই রামিন। দিনের আলো বহু আগেই তার গন্তব্য খুঁজে নিয়েছে। চারদিকে ক্লান্ত মানুষের ভিড় জমেছে বেশ। পথচারীরা তাড়াহুড়ো করলেও এমন দৃশ্য দেখার চরম সুযোগ কেউ হাতছাড়া করবে না। কেউ ফিরছে কাজ শেষে ক্লান্ত শরীর টেনে, আবার কেউ বিনোদনের জন্য দাঁড়িয়ে পড়েছে সেখানে। এই ভিড়ের মাঝেই ওরা দুই ভাই বোন যেন অদৃশ্য, কেউ খেয়ালই করছে না। রাহির হাতে ছিল একটা কাগজের ব্যাগ, ভেতরে সামান্য কিছু খিচুড়ি, পানির বোতল আর রুটি তো বহু আগেই নষ্ট করেছে হাসিব। দীর্ঘ 1.5 দিন উপোস করে থাকা ভাইটিকে খাওয়ানোর জন্য সে আজ সারা দিন হাতের চামড়া পুড়িয়ে কাজ করেছে, যা ছিল ইট ভাটার পাশের কাজ। নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে কেবলই ভেবেছে রামিন খেতে পারবে তো। অবশেষে যখন তারা খাবারের সামনে বসলো, ঠিক সেই সময় অন্ধকারের মতো এসে হাজির হয়েছে হাসিব। হাসিব শহরের এক ভয়ঙ্কর নাম। টাকার দম্ভ, ক্ষমতার অহংকার আর মানুষের প্রতি চরম অবজ্ঞা মিলেমিশে ওকে বানিয়েছে নিষ্ঠুর দানব। মুখে ঝুলছে সিগারেট, চোখে লালচে আগুনের ছটা। রুটি কলার প্যাকেট নষ্টের পরেও হাসিবের ভেতরে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। তার পাশেই যে রাহি আর রামিন আছে তার কোনো খেয়ালই নেই। রাহি কাপা গলায় এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে উঠল, আমাদের খাবার নষ্ট করলেন কেন? জানেন আমি কত কষ্ট করে আমার ভাইয়ের জন্য খাবার কিনে এনেছি। আজকে 1.5 দিন পর আমরা খেতে বসেছিলাম, হাত পুড়িয়ে কাজ করেছি আমি। আপনি আমার খাবার এনে দেন। হাসিব নিস্পৃহ চোখে তাকালো সামনে দাঁড়ানো রাহির দিকে, যেন ওর কথার কোনো মূল্যই নেই। গালটা একটু ফাঁকা করে ঠোঁট থেকে সিগারেটের ধোঁয়া ছাড়লো। তারপর নিঃশব্দে দৃষ্টি করলো রামিনের দিকে। ছোট্ট কাগজের প্লেটে পড়ে থাকা খিচুড়ির শেষ অংশটা নিতে হাত বাড়িয়েছে বাচ্চাটা। হঠাৎ হাসিব এগিয়ে গিয়ে তার পা তুলে দিল সোজা খিচুড়ির ওপর। শুধু খাবারটাই নয়, চাপা পড়ে গেল রামিনের কচি আঙ্গুলগুলো। ছোট রামিন চিৎকার করে কাঁদতে লাগলো, ব্যথার সঙ্গে ভয় মিশে গেছে। এই চিৎকারে রাহির বুক ছিঁড়ে গেল। সে দৌড়ে এসে হাসিবের পায়ের ছোট্ট চিকন হাত দিয়ে বারবার চড় মারতে লাগলো আর বলতে থাকে, ছাড়েন আমার ভাইয়ের হাত, ও
ও ব্যথা পাচ্ছে, ছাড়েন। হাসিব পায়ের এক ধাক্কায় রাহিকে দূরে ছিটকে ফেলে দিল। তারপর মুখে কুৎসিত হাসি নিয়ে বলল, তোরা হালিদ দেশের এই শহরের কীট পতঙ্গের মতো, তোরা মরলেও কারোর দায় আসে না। ফুটপাতের অনাথ বাচ্চা, যা দূরে গিয়ে মর। সে কথাগুলো বলে সিগারেটে টান দিল। কথাগুলো বিদ্যুতের মতো বিঁধল রাহির বুকে এসে, কিন্তু ওর চোখ থেমে রইল রামিনের দিকেই। ভাইয়ের কান্না সহ্য করতে পারছিল না। তখনই তার চোখে পড়ল পাশেই পড়ে থাকা একটা ইট। শরীর দুর্বল, হাত কাঁপছে ব্যথায়, তবু বুকের ভেতরের আগুন তাকে শক্তি দিল। রাহি ইটটা তুলে নেয়, উঠে দাঁড়িয়ে জোরে আছড়ে মারল হাসিবের হাঁটুর ওপর। আহ চিৎকার দিয়ে উঠল হাসিব, পা উঁচু করে পিছিয়ে যায়, হাঁটুতে লেগেছে বেশ। সুযোগটা নিয়ে রাহি ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল, কাপা গলায় বলল, ভাই ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি আছি। কিন্তু ভয় এখানেই শেষ হয়নি। হাসিবের লোকজন দৌড়ে এসে ঘিরে ফেলল ওদের। রাগে ফুঁসে ওঠা হাসিব এবার নিজের গাড়ির ভেতর থেকে একটা হাতুড়ি নিয়ে এগিয়ে আসে ওদের দিকে। মুখ বিকৃত হয়ে গেছে ক্ষোভে। সে রাহির চুল ধরে টেনে কাছে নিল, তারপর গলা চেপে ধরে গর্জে উঠে বলল, জানোয়ারের বাচ্চা, আমার পায়ে মারছিস, আজ এই হাতুড়ি দিয়ে তোর হাত ভেঙে ফেলবো। আমার আর তোর ওই ভিখারি ভাইয়ের কপালে এক হাতুড়ি বাড়ি দিয়ে শেষ করে দেবো। শ্বাস নিতে পারছে না রাহি। তার ফর্সা ময়লা মাখা মুখটা লাল হয়ে উঠেছে, চোখ যেন বেরিয়ে আসছে। আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই শুধু দেখছে। কারোর চোখে দয়া নেই, কারোর মনে প্রতিবাদ নেই। যেন এই এক মজার নাটক। এখানে অনাথ দুটো প্রাণের মৃত্যু দর্শন করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। হাসিবের হাতুড়ি উঠতে যাচ্ছে, তখনই একটা কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বরটা একদম শান্ত, কিন্তু বেশ গম্ভীর শোনায়। মানুষ যখন মানুষকে কীট বলে ভাবে, তখন আসলে সেই মানুষটি হয়ে যায় কীট। সবার উপরে মানুষ সত্য ব্রো। হাসিব হাত থামিয়ে তাকালো পেছনে। সামনে দাঁড়িয়ে আছে নিলয় নামের ছেলে, সাধারণ পোশাক পরা, চোখে অদ্ভুত ধীরতা দেখা যায়। চারপাশের ভিড়ের ভেতর থেকেও যেন আলাদা করে চিনে ফেলা যায় তাকে। হাসিব হেসে উঠল, নিলয়ের মতো ঠান্ডা গলায় বলল, ওই তুই কে রে? নাটক দেখতে আসছিস? দেখ, বেশি কথা বলিস না। নিলয় ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠে কোনো ভয় নেই, এমনকি তার শরীরেও ভয়ের কোনো ছিটে ফোটাও নেই। সেই কোণে, তুই যে নিজেকে এত শক্তিশালী ভাবিস, আসলে তুই ভেতরে ভেতরে দুর্বল। এক কচি ছেলেকে আর তার বোনকে মেরে তুই কি প্রমাণ করতে চাইছিস? এ শহরের রাস্তায় মানুষ মরছে ক্ষুধায়, তোরা আনন্দ করছিস ক্ষমতার নামে। তুই মানুষ না, তুই তো শয়তান। নিলয়ের এমন কথায় হাসিবের চোখ রক্ত লাল হয়ে উঠল। সে গালাগালি ছুড়ে দিয়ে নিজের লোকদের ইশারা করে, ধর শালাকে, মাথা ফাটাই দে। দুর্বলদের নয়, ওকে মারবো। নিলয়ের পিছে হাসিবদের জিপ রাখা। তখনই নিলয়ের চোখ পড়ল ওদের জিপের ভেতরে। ওখানেই পড়ে আছে একটা ছোট্ট নাইফ। লোকগুলো এগিয়ে আসছে তার দিকে। নিলয় দ্রুত হাত বাড়িয়ে নাইফটা তুলে নিল, কিন্তু সে কাউকে মারল না। তার নড়াচড়ায় অদ্ভুত দক্ষতা ছিল। প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিল। দু একজনের হাত আর পা কেটে দিল। কারো হাতে রক্ত বের হচ্ছে, কেউ মারা যায়নি। হাসিবের সব লোকজন ভয় পেয়ে যায়। তারা সরে গেল নিলয়ের সামনে থেকে। নিলয় ধীরে ধীরে এগিয়ে এসে হাসিবের সামনে দাঁড়ালো। নাইফটা ওর গলার কাছে ধরে শান্ত কণ্ঠে বলল, শক্তি মানে ধ্বংস নয়, শক্তি মানে রক্ষা করা। আমি কাউকে মারলাম না, কারণ মৃত্যু সহজ, কঠিন হলো জীবিত থেকে অন্যায় সহ্য করা। তুই যদি আবার এই বাচ্চাদের ছোস, তবে মনে রাখিস তোর অহংকার ভেঙে যাবে একদিন, যেমন ভাঙে প্রতিটি নিষ্ঠুর মানুষের। চারপাশে এক নিস্তব্ধতা নেমে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রাহি হাঁপাতে হাঁপাতে তার ভাইকে বুকে চেপে রেখেছে, চোখে জল টলমল করছে। হাসিব এবার আর কিছু বলল না। তার লোকজন তাকে টেনে গাড়িতে তুলল। লজ্জা আর ভয়ের মিশ্রণ তার মুখে ফুটে উঠেছে। গাড়ি গর্জে উঠল। কয়েক সেকেন্ডের ভেতরে হাসিবের গাড়িটা চলে গেল দূরে। রাস্তায় দাঁড়িয়ে রইল নিলয়, রাহি আর রামিন। রাহি কান্না ভেজা চোখে তাকালো নিলয়ের দিকে, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, আপনি আমাদের বাঁচালেন, আপনাকে ধন্যবাদ স্যার।
নিলয় মৃদু হাসল, রাহির মাথায় হাত রেখে বলল, বাঁচানোটা আমার কাজ না, উপরওয়ালার কাজ। আর মানুষ উসিলা। তবে তোমরা নিজেরাই শক্তি। শুধু বিশ্বাস রাখো, যে মানুষ সত্যের পাশে দাঁড়ায় তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। আকাশে তখন ধীরে ধীরে রাতের গভীরতা জানান দিচ্ছে। শহরের আলোগুলো বিশাল আলো দিচ্ছে, কিন্তু সেই আলোয়ও সবচেয়ে উজ্জ্বল হয়ে রইল নিলয়ের মানবতার আলো, যা ফুটপাতের অনাথ বাচ্চাদের মনে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। রাত নেমেছে শহরের বুকে। দিনভর কোলাহলের পর মানুষজন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। কেউ ফিরছে পরিবারের কাছে, কেউ যাচ্ছে ক্লান্ত শরীর টেনে ভাঙাচোরা বাসায়। রাস্তায় ট্রাফিকের শব্দ কমে এসেছে, দোকানে ঝাঁপ পড়েছে একে একে। চারপাশে বাতির আলো ফুটছে, কিন্তু সেই আলোর ভেতরে যেন লুকিয়ে আছে অজানা অন্ধকার। নিলয় একা হয়ে গেছে। রাহি আর রামিন চলে গেছে। কোথায় গেছে তা নিলয়ের জানা নেই। হয়তো কোনো অচেনা গলিতে আশ্রয় খুঁজছে, হয়তো অন্য কোনো ফুটপাতে নিজেদের নতুন গন্তব্য বানাবে। নিলয় তাদের যেতে দেখেছে, কিন্তু থামায়নি। তার চোখে কোনো শূন্যতা নেই, আবার কোনো অদ্ভুত আশ্বাসও আছে, যেন সে জানে জীবন এক জায়গায় থেমে থাকে না। ওভারব্রিজের ওপরে ওঠে এলো নিলয়। ব্রিজের রেলিংয়ের পাশে বসে পড়ল। নিচে তাকালে দেখা যায় গাড়ির লাইটগুলো চলাফেরা করছে যেন নদীর স্রোতের মতো। মানুষের ভিড় একে একে মিলিয়ে যাচ্ছে। নিলয় চুপচাপ বসে থাকে, যেন নিজের ভেতরে ডুবে গেছে। কিন্তু একজন মানুষ যায়নি, সে দূর থেকেই দেখছিল সবকিছু। মানুষের ভিড়ের আড়ালে লুকিয়ে চোখ মেলেছিল প্রতিটি ঘটনার দিকে। সে অপেক্ষা করছিল ভিড় কমুক, শহরের কোলাহল নিভুক, তারপরেই এগিয়ে এলো সে নিলয়ের দিকে। লোকটার নাম আদনান। আদনানকে দেখলে মনে হয় বয়স 40-এর কোঠায়। চেহারায় তীক্ষ্ণ দৃষ্টি, গভীরতা আর এক অদ্ভুত দৃঢ়তা। চোখ যেন মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা রাখে, যেন কারো গায়ের গন্ধ শুকেই বলে দিতে পারে সে কে, কেমন তার ভেতরটা। আদনান ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে এলো। নিলয় তখনও বসে আছে রেলিংয়ের পাশে। হাওয়া কেমন যেন শীতল হয়ে উঠেছে, আর ভাঙাচোরা শহরের শব্দ যেন অনেক দূরে মিলিয়ে গেছে। আদনান থেমে দাঁড়ালো নিলয়ের সামনে, তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি জানো, আজ তুমি যা করলে তা সাধারণ কোনো কাজ নয়। নিলয় চোখ তুলল না, শুধু নিঃশব্দে শুনল আদনানের কথা। আদনান ধীরে বসে পড়ল নিলয়ের পাশে। রেলিংয়ের সাথে হেলান দিল সে। চোখ দুটো সামনে ঢাকা সিটি দেখতে থাকে। তারপর নীরবতা কাটিয়ে আদনান বলে, মানুষ সবসময় ভয়ে বাঁচে, ভয় পায় ক্ষমতাকে, ভয় পায় অন্যায়ের কাছে দৌড়াতে। কিন্তু তুমি ভয়ের উপরে গিয়ে দাঁড়ালে। এ শহরে খুব কম মানুষ আছে যারা চোখে চোখ রেখে অন্যায়ের বিরোধিতা করতে পারে। কিছুক্ষণ চুপচাপ থেকে নিলয় উত্তর দিল, ভয় আছে আমারও, তবে ভয়কে যদি মানুষ বড় করে তোলে তবে মানুষ বাঁচে কিভাবে? আদনান মাথা নাড়ল, ঠোঁটে অল্প হাসি ফুটে ওঠে, যেন বহুদিন পর নিজের অস্তিত্ব কারোর ভেতরে খুঁজে পেয়েছে। সে বলে, ভয় থাকাটাই স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করাটাই মানুষের আসল শক্তি। দেখো, আমরা সবাই বাঁচার জন্য বেঁচে থাকি, কিন্তু বাঁচার মানেটা আলাদা। কেউ বাঁচে পেট ভরে খাবার খাওয়ার জন্য, কেউ বাঁচে টাকা জমিয়ে রাখার জন্য, আবার কেউ বাঁচে কেবল নিজের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু সত্যিকারের বাঁচা হলো তখন যখন তুমি অন্যের জন্য দাঁড়াও, অন্যকে বাঁচাও। নিলয় প্রথমবার তাকালো তার দিকে, চোখে অদ্ভুত গভীরতা আছে লোকটার। নিলয় সরাসরি বলে, আমার মনে হয় আমি অন্যকে বাঁচাই। আজ তুমি বাঁচিয়েছো, হয়তো কালো কেউ তোমার পাশে চাইবে। তবে মনে রেখো, বাঁচানো আর বাঁচতে শেখানো দুটো আলাদা জিনিস। নিলয় চুপচাপ মাথা নিচু করলো। তার মনে পড়ল রাহি আর রামিনের মুখ। ক্ষুধার্ত তারা, শুধু বেঁচে থাকার তীব্র চেষ্টা। ওরা যেন জীবনের প্রতীক হয়ে রইল নিলয়ের চোখে। আদনান এবার ধীরে ধীরে আসল প্রসঙ্গে এলো। শহরে নতুন মনে হচ্ছে তোমাকে, না হলে হাসিবদের এভাবে মারতে না। নিলয় হালকা গলায় বলল, নতুন। নাম কি? কোথা থেকে এসেছো? নিলয়, যশোর থেকে এসেছি। আদনান মাথা নেড়ে একটু সময় নিল। আকাশ আবার প্রশ্ন করলো, ঢাকাতে কোথায় থাকবে? আপাতত কোথায় থাকবো জানি না, জায়গাটা ভালো লেগেছে তাই বসে আছি।
যাবার মতো নির্দিষ্ট জায়গা নেই? নিলয়ের কণ্ঠে ছিল অদ্ভুত নির্লিপ্ততা, যেন ঘর হারা মানুষের শান্তিতে থাকতে পারে যদি তার অন্তরে শান্ত থাকে। আদনান এবার একটু হেসে বলল। চলো, যাবে আমার বাড়িতে। নিলয় অবাক হলো, ভ্রু কুঁচকে তাকালো। কেন? এমনি এমনি না, তোমাকে একটা কাজ দেব। কাজ? হ্যাঁ, বডিগার্ড হতে হবে। নিলয়ের চোখে বিস্ময় ফুটল। সে প্রশ্ন করে, আমি কেন? আদনান গভীর দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে, যেন চোখ দিয়ে বাধা ভেদ করে ফেলতে চাইছে। কারণ তোমার ভিতরে আছে সাহস, আছে সততা, আছে প্রতিবাদ করার ইচ্ছে, আর তাই তুমি মন্ত্রীর লোকদেরও ভয়ে পিছু হাঁটুনি। এমন একজনকেই আমার দরকার। আমার নামটা বলি, আদনান চৌধুরী, এপি গ্রুপের মালিক। নিলয় কপাল কুঁচকে জিজ্ঞেস করলো আদনানকে। বডিগার্ড কি আপনার জন্য? আদনান কিছুক্ষণের জন্য থেমে গেল। তার চোখে এক দুশ্চিন্তার ছায়া নেমে এলো, ভাবনার রেখা ফুটে উঠল কপালে। তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বলল, আমার মেয়ে আফ্রিতের জন্য। কোনো মেয়ের নাম শুনে নিলয় যেন এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। মেয়ের নাম উচ্চারণে আদনানের চোখে যে আবেগ দেখা গেল, তাতে বোঝা গেল আফ্রিদি তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। নিলয় কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার মতো সম্পূর্ণ নতুন একজনকে, যাকে চেনেন না, তাকে মেয়ের বডিগার্ড বানাবেন? আদনান মুচকি হেসে ফেলল। তারপর বলে, মানুষকে চিনতে আমার বছরের পর বছর সময় লাগে না। আমি চোখে তাকিয়েই বুঝতে পারি, আর তোমাকে দেখেই বুঝেছি তুমি আলাদা। তুমি লোভে পড়বে না, ভয়েও পিছু হটবে না। নিলয় তখনও দ্বিধায়, তার ভেতরের অস্থিরতা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু এবার আপনি যদি ভুল হন? আদনান নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রাতের আকাশের দিকে। তারপর শান্ত গলায় বলল, ভুল হওয়াটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু আমি যদি তোমাকে সুযোগ না দিই, তবে হয়তো আমার মেয়েই বিপদে পড়বে। আমি চাই না ও আর একা থাকুক। ও অবধি বডিগার্ড খুঁজেছি, কিন্তু তাদেরকে আমার নয়তো আমার মেয়ের পছন্দ হয়নি। তুমি যদিও রাজি হও, তবে শুধু বডিগার্ড না, ওর পাশে একজন সৎ মানুষ থাকবে। কিন্তু আমাকে না হয় আপনি পছন্দ করলেন, তবে আপনার মেয়ের যে আমাকে পছন্দ হবে এমন কোনো কথা নেই। হবে পছন্দ? কেন যেন মনে হচ্ছে তুমি পারবে তাকে ইমপ্রেস করতে। তোমার ভিতরে একটা আলাদা গুণ আছে, যার নাম মানুষকে ইমপ্রেস করা। আদনানের কথাগুলো যেন বাতাসে ছড়িয়ে গেল। নিলয়ের চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে। তার মনে পড়ল রাহির কথাগুলো। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও রামিনকে সে বলেছিল, ভাই ভয় পাস না, আমি আছি, তোর কিচ্ছু হবে না। হয়তো এই কথার মতোই এখন কারোর জন্য আছি হয়ে দাঁড়াতে পারবে নিলয়। রাত আরো গভীর হলো। শহরের আলো ফিকে হয়ে এলেও ওভারব্রিজে বসা দুই মানুষের চোখে জ্বলল নতুন আলো। একজন আশ্রয় চাইছে সততায় ভরা মানুষকে, আরেকজন খুঁজছে নিজের অস্তিত্বের মানে। এভাবে শুরু হলো নিলয়ের জীবনের নতুন অধ্যায়। দেখা যাক সামনে কি ঘটে। প্রায় মাঝরাত হতে চলেছে। এই সময়টা পুরো শহর যেন ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। বাড়ির বাইরে থেকে মাঝে মাঝে নাইট গার্ডের টহলের হুইলসেল ভেসে আসছে। রাস্তার বাতিগুলো ঝিম মেরে জ্বলছে। কিন্তু আদনান সাহেবের বাড়ির ভেতরে নীরবতা। নীরবতা ঠিক তা নয়, টিভি চলছে দেয়ালের সাথে লাগানো, আর সাথে কেবল ড্রয়িং রুমে আলো জ্বলছে। সেখানে বসে আছে দুজন মানুষ, আফ্রিদ আর তার মা জেসিয়া খাতুন। টেবিলের ওপর রাখা ঘড়িটা টিকটিক শব্দ করে চলেছে। আফ্রিদ সোফায় বসে ফোনে টিপাটিপি করছে আর মাঝে মাঝে টিভির দিকে তাকাচ্ছে। চশমার ফাঁক দিয়ে স্ক্রিনের আলো তার মুখে পড়েছে। অন্যদিকে জেসিয়া বারবার এদিক ওদিক হাঁটছে, আবার বসছে আবার উঠছে। তার চেহারায় স্পষ্ট অস্থিরতা। হঠাৎ তিনি গর্জে উঠে আফ্রিদের দিকে তাকিয়ে বললেন, তোর বাবা যদি আজকে ফিরে, লোকটার সাথে আমার একদণ্ড ঝগড়া বাঁধবে দেখিস। এই বয়স হয়েছে তবুও একটু রেস্ট নেয় না, খালি চিন্তা ঢুকিয়ে দেয়। সে কখন বের হয়েছে লোকটা? উফ। মাথা না তুলে ফোনেই ব্যস্ত থাকে সে। ওর ফ্রেন্ড সার্কেলে ঘটনাটা জানাজানি হয়েছে যে আফরাজ তাকে তুলে নিয়ে বিয়ে করতে চেয়েছিল। সবাই ধরেই নিয়েছে আফ্রিদের বিয়ে হয়ে গেছে আফরাজের সাথে। সেজন্য সবাই মেসেজ করছে সেই সন্ধ্যা থেকেই।
আর আফরিদ পুরো ব্যাপারটা সবাইকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। জেসিয়া আবার বললেন, তুইও তো কম যাস না, সারাদিন ফোন আর ফোন টিপে। তারপর কি হলো, কিটা বলি তো ভার্সিটির ছেলের কাছে মানুষকে না জানিয়ে কোথায় কোথায় ঘুরিস, খালি টেনশনে রাখিস আমাকে। মাঝে মাঝে মন চায় বাবা মেয়েকে কান ধরে দাঁড় করিয়ে রাখি। আফরিদ এবার ফোনটা নামিয়ে মুখ তুলে তাকালো তার মায়ের দিকে, মুখে একরকম দুষ্টু হাসি ওর। সে বলে, তুমি আবার শুরু করলে? এত বকতে কিভাবে পারো বলো তো? শুরু করলাম মানে? আমি কি মিথ্যা বলছি নাকি? একবার কিডন্যাপ হয়ে এসেছিস, তাও তো তোর মাথায় বুদ্ধি আসে না। তোর বাবা তোর জন্য বডি কাজ খুঁজতে গেছে, বললাম আজকে রেস্ট নাও, পরে হবে, কিন্তু না, তার মেয়ের জন্য উঠে পড়ে লেগেছে যত সব। যেই না একটা মেয়ে, তার আবার বডি গার্ড। মা, ওই কিডন্যাপও তো আসলে ঠিক কিডন্যাপ না, শুধু ভুল বোঝাবুঝি ছিল। তার উপর আমার তো কোনো দোষ ছিল না, বেটা জোর করে নিয়ে গেছে। আমি কি করলাম? বিয়েটি তো আর হয়নি। বিয়েটা হয়ে গেলেই ভালো হতো, তোর জন্য চিন্তা থাকতো না। ফাজিল মেয়ে। এই যে বলো না, কিছুই করলাম না, অথচ বকা খাই কেবল। তুই কখনো দোষ হয় নাকি? সবসময় তো তুই সাধু, দোষ তো আমার। তোদেরকে নিয়ে চিন্তা করাটাই আমার দোষ। আফরিদ আর চোখে তাকায় তার মায়ের দিকে, কিছু সময় চুপ থাকে। তারপর আফরিদ মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ তাই তো, আমি সাধুই, আমি কিছুই করি না। এই উত্তর শুনে জেসিয়া চটপট এগিয়ে এসে আফরিদের মাথায় হালকা চাপড় দিল। আফরিদ তার ঠোঁট দুটো একটু লম্বা করে কপাল কুঁচকে বলে, শয়তান সাধু, তোর বাবার জন্য আমি এখানে দুশ্চিন্তায় মরছি, আর তুই বসে বসে নাটক করছিস। থাপ্পড় লাগাবো। তুই বাবা ফোনটা পিক করছে না, রাত 3টা বাজে চলেছে। আফরিদ চুপ হয়ে যায়। ফাজলামির রেশ দূরে সরিয়ে আফরিদ এবার সিরিয়াস হয়ে বলল, মা, বাবা ঠিকই আসবে, দেরি হচ্ছে বলে টেনশন করো না। ওরকম লোক একজন হয়তো বিজনেসের কাজে বিজি, বাবার কিছু হয় নাকি, চিন্তা নেই। জেসিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। সোফাতে এসে বসলেন তিনি, তারপর বলে, তোর বাবার বয়স হচ্ছে, তাও বোঝে না, খালি ঝামেলা খুঁজে বেড়ায়। আমি কখনো শান্তিতে থাকতে পারবো না। মা জানো তো, বাবা আসলে হিরো, হিরোরা দেরি করেই আসে, সিনেমায় যেমন করে। জেসিয়া কপাল চাপড়ায়। মেয়ে আর স্বামীর জন্য তার হয়েছে মহা চিন্তা। তিনি বলেন, বাহ, সিনেমার হিরো। এই হিরো যদি একদিন না ফেরে, তখন তুই কাঁদবি, বুঝবি। তখন এইসব ডায়লগ মনে থাকবে না। মেজাজ খারাপ করিস না তো। তখন হয়তো আমিও সিনেমার নায়িকাদের মতো কাঁদবো। ও নো, আমার হিরো। মায়ের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গি করে হাত নাড়ল। মেয়ের এমন কাণ্ড দেখে জেসিয়া এবার হাসি চেপে রাখতে পারল না, কিন্তু আবার রাগ দেখানোর ভান করে বললেন, চুপ, আর একটা কথা বলবি তো থাপ্পড় মারবো। আফরিদ জিভ বের করে ভেঙচি কেটে বলল, মা, তুমি শুনছো তো সবটা, কিন্তু আসলে টেনশন করো না, বাবা আসবেই। মায়ের মুখের দিকে তাকিয়ে তার গলা হঠাৎ নরম হয়ে এলো। সে আবার বলে, মা জানো তো বাবা কেমন, উনি আমাদের নিয়ে সব সময় চিন্তা করে, শুধু তোমার চিন্তা হয় এমনটা নয়। জেসিয়া চুপ করে গেল। তারপর ধীরে ধীরে সোফায় হেলান দিয়ে বসে, চোখ মুছলেন ওড়নার আড়ালে। আফরিদ তার মাকে জড়িয়ে ধরল, তারপর বলে, মা তুমি কাঁদছো? না রে, চোখে ধুলো ঢুকেছে। তুমি তো সব সময় বলো মিথ্যে বলা খারাপ। দুজনেই হেসে ফেললো এবার। কিছুক্ষণ তারা চুপচাপ বসলো। রাত আরো গভীর হয়। ঘড়ির কাঁটা প্রায় 3টা পার হয়ে 3:30 ছুঁই ছুঁই করছে। হঠাৎ টিং টং করে ডোর বেলের শব্দে নীরবতা ভেঙে গেল। আফরিদ এক লাফে উঠে দাঁড়ালো, মুখে খুশির ঝলক। ও সে তার মাকে বলে, দেখো মা, বাবা এসে গেছে, আমি বলেছিলাম না চলে আসবে বাবা। সে দৌড়ে গেল দরজার দিকে। মা পেছন থেকে চিৎকার করে বলে, ধীরে, সাবধানে খোল, আগে দেখ কে এসেছে, কি হলো দিকে তাকিয়ে। কিন্তু আফরিদ আর শুনল না। তার ঠোঁটের কোণে তখন শুধু একটাই শব্দ, বাবা। দরজার দিকে হাত বাড়ালো সে। আফরিদ দরজা খুলতেই দেখতে পেল তার বাবা আদনান সাহেব দাঁড়িয়ে আছেন। স্যুটের উপর ধুলো, কপালে হালকা ঘাম জমে আছে, চোখে মুখে ক্লান্তি। তবুও তাকে দেখেই আফরিদের বুক ভরে গেল আনন্দে। আদনান সাহেব তার মেয়েকে দেখে হেসে বলে উঠল, এখনো ঘুমাওনি তুমি? এসেছো তুমি?
আর মা কি ঘুমোতে দিয়েছে? তোমার জন্য মা কিছু না খেয়ে বসে আছে, আমাকে কোম্পানি দেয়া লেগেছে। চলো ভিতরে চলো, অনেক রাত হয়েছে, মা আজকে খুব বকবে তোমায়। আদনান সাহেব ক্লান্ত মুখে হলেও মুচকি হাসলেন। বাইরে তিনি যতটা কড়া চতুর তীক্ষ্ণ, ঘরে ঢুকলেই যেন একেবারেই অন্য মানুষ হয়ে যান। আফ্রিদ জানে তার বাবা বাইরে রাজনীতি, ব্যবসা, ক্ষমতা সব সামলান, কিন্তু ঘরে ঢুকলেই তিনি যেন রোমান্টিক কোনো কবি হয়ে যান মায়ের সামনে। আফ্রিদ বাবার হাত ধরে টানতে লাগলো। কি হলো, ভেতরে আসো। আদনান একটু থামে, ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি, বলেন, দাঁড়া, আমার সাথে আরেকজন আছে। আফ্রিদ ব্রু কুচকে তাকালো, তারপর বলল, হ্যাঁ, কে সে? আদনান ঠান্ডা গলায় ডাক দিলেন। নিলয়। বাড়ির বারান্দার এক পাশে বিশাল পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি নড়ল। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো ছেলেটা, কাঁধে একটি কালো রঙের ব্যাগ ঝুলছে। ছেলেটা এসে দাঁড়ালো আদনান সাহেবের পাশে। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলো জেসিয়া খাতুন। তার কণ্ঠ সবসময় যেমন খটখটে তেমন ভাবেই শুরু হলো। কি হলো রে, বাবা মেয়ে দরজায় দাঁড়িয়ে গল্প করছো নাকি দুইজন? কিন্তু বাক্য মাঝপথেই থেমে গেল, কারণ ওনার চোখে পড়ে অপরিচিত সেই লম্বা ছেলেটাকে। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন চড়ে দিল, এ কি, তুমি তো একা আসোনি, সাথে কাকে এনেছো? কে সে? ওর নাম নিলয়। ছেলেটা অনেক ভালো, সৎ, সাহসী, আর আমার মতো কিছুটা জেদি। আসলে আজ আমি বডিগার্ড এজেন্সির সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু ঢাকার ব্যস্ত রাস্তার ফুটপাতে ছেলেটার সাথে হঠাৎ দেখা হলো। দেখলাম খুরশেদের লোকদের দারুণ সাহসিকতার সাথে পিটিয়েছে। কথাবার্তা বলেও বুঝলাম তার ভিতরে সততা আছে। মনে হলো আমার মেয়ের এই বাড়ির নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো কাউকে খুঁজে পাবো না, তাই ওকে নিয়ে এসেছি। আদনানের এক নাগারে বলা কথাগুলো শুনে মা মেয়ে দুজন অবাক হয়ে গেল, কারণ আদনান সাহেব একরকম হুট করে কোনো সিদ্ধান্ত নেন না। বিশেষ করে ঘরে কাউকে আনার ব্যাপারে তিনি সব সময় সতর্ক। মানুষ চড়াতে তার জুড়ি নেই, আর মানুষ চেনাই ভুল তার হয় না। জেসিয়া একটু বিরক্ত হলেও কিছু বলে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। আফ্রিদও তাকালো। প্রথম দেখাতেই ছেলেটাকে এক কথায় বলা যায় চোখে পড়ার মতো। ছেলেটার লম্বা অন্তত 6 ফুটের বেশি, শরীরের গঠন অ্যাথলেটিক, কিন্তু অযথা ফোলানো পেশির মতো না, বরং শক্ত প্রশিক্ষিত মনে হয়। চোখ দুটো কালো গভীর, যেন ভেতরে অনেক কিছু লুকানো আছে। তার মধ্যে অদ্ভুত শান্ত স্বভাবের ছাপ। আদনান ভেতরে ঢুকতে ইশারা করে। সবাই একসাথে ড্রয়িং রুমে এসে বসলো। আফ্রিদ প্রথমেই ভেঙচি কেটে তার বাবাকে বলল, বডিগার্ড এনে দিলে, তাহলে বুঝি কাল থেকে আমি কোনো প্রিন্সেস হয়ে গেলাম? আদনান সাহেব গা থেকে ঘামে ভেজা জামাগুলো খুলতে ব্যস্ত। এই ফাঁকে আফ্রিদের কথায় নিলয় মৃদু হেসে বলল, প্রিন্সেস তো ছিলেনই, এখন শুধু পাহারাদার পেলেন। জেনিয়া ব্রু উঁচু করে। ছেলেটার প্রথম কথায় বেশ শালীন, ভদ্র, আবার খানিকটা মজাও আছে। মায়ের মুখে কোনো উত্তর এলো না, কিন্তু মনে মনে স্বীকার করে ছেলেটা বেশ স্মার্ট। আচ্ছা, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? হ্যাঁ, যতদিন দায়িত্বে আছি। বাবা, কতদিন থাকবে সে? সেরকম হলে সারা জীবন। কি বডিগার্ড আনলে নাকি মেয়ের জামাই আনলে? হ্যাঁ, সারা জীবনের মানে কি? জেসিয়ার কথায় সবাই চুপ হয়ে গেল। নিলয় কিছু বলল না, তবে মুহূর্তেই ঘরে চাপা একটা হাসি ছড়িয়ে পড়ল। আদনান হাসে, জেসিয়াও হাসে। আফ্রিদ চোখ বড় বড় করে তাকালো, তারপর মজা করে বলে উঠল, ও, তাহলে তো ছেলেটা শুরু থেকে সিরিয়াস। হ্যাঁ, কারণ দায়িত্ব মানে সিরিয়াসনেস, আর দায়িত্ব যদি হয় কারো নিরাপত্তা, সেটা কখনো হালকা করে দেখা যায় না। দেখলে, আমি বলেছিলাম না ছেলেটা আলাদা। তুমি কি পড়াশোনা করছো বাবা? পড়াশোনা শেষ প্রায় আমার। যশোর থেকে এসেছি আমি, সেখানেই সব কিছু শেষ আমার। তারপর জীবন আমাকে অন্যদিকে টেনে নিয়েছে, তবে বই পড়া এখনও ছাড়িনি। মানুষকে বোঝা, চিনতে শেখা, এটাও এক ধরনের শিক্ষা। জেসিয়া তাকিয়ে থাকে। মনে হলো তার চোখে কিছুটা প্রশংসা, কিছুটা কৌতূহল জমছে। আফ্রিদ এবার সোজা হয়ে বসে বলল, তাহলে তুমি এখন থেকে আমার শ্যাডো, ওকে? সবসময় পেছনে পেছনে ঘুরবে, তাই তো? হ্যাঁ, তবে শুধু পেছনে না, সামনে থেকেও ঢাল হয়ে দাঁড়াতে হবে।
আফ্রিদ চুপ করে গেল। তার চোখে হালকা বিস্ময়। কোনো অচেনা ছেলে প্রথম দেখায় এতটা আত্মবিশ্বাসীভাবে, এতটা ভদ্রভাবে কথা বলবে এটা সে আশা করেনি। আদনান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, ঠিক আছে, আজ থেকে তুমি এখানেই থাকবে, তোমার থাকার ব্যবস্থা করব। জি, আমি চেষ্টা করব আপনাদের আস্থা রাখতে। ঘরে হালকা একটা নীরবতা নেমে এলো। সবাই যেন মনে মনে নতুন অতিথিকে বিচার করছে। আফ্রিদ হেসে মায়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, দেখো মা, নতুন বডিগার্ড আসলেই তো একদম সিনেমার হিরোর মতো। জেসিয়ার চোখ পাকালেও মুখে চাপা হাসি খেলল। রাত গভীর হয়ে থাকে, কিন্তু নিলয়ের আগমন যেন এই বাড়িতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সেই রাতে অবশেষে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলো। বিরাট টেবিলটা সাধারণত বেশ ফাঁকাই থাকে। আদনান সাহেব প্রায় বাইরে থাকেন। আফ্রিদ কলেজের কারণে কখনো ব্যস্ত থাকে, আর জেসিয়া রেগে গিয়ে অনেক সময় আলাদাভাবে খেয়ে নেয়। কিন্তু আজকে অদ্ভুতভাবে টেবিলে এক ধরনের পূর্ণতা এসেছে। টেবিল সাজানো হয়েছে জমকালোভাবে। গরম গরম ভাত, মুরগির রোস্ট, শুটকির ভর্তা থেকে শুরু করে জেসিয়ার হাতে বানানো পায়েস পর্যন্ত সবই আছে। আফ্রিদ মুচকি হেসে তার বাবার দিকে তাকালো। বাবা দেখো, আজকে মা এত রকম খাবার করেছে তোমার জন্য। তুমি তার মেয়েকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দিয়েছিলে বলে। চুপ করো, মেয়ে মানুষ, মুখ থেকে কিছু লুকানো যায় না। খাবারগুলো অনেক সুন্দর লাগছে আন্টি, সত্যি বলছি। এমন আয়োজন আমি অনেক দিন দেখিনি। আসলে মা বাবা নেই তো, তাই হয়তো এত খাবার কখনো দেখবো ভাবিনি। এই কথাটাই যেন জেসিয়ার মন গলিয়ে দিল। তিনি ভেতরে ভেতরে খুশি হলেও মুখে কোনো প্রশংসা প্রকাশ করল না। শুধু প্লেটে ভাত তুলে দিল নিলয়ের। খাওয়ার সময় আদনান সাহেব কিছুই বলল না। তিনি চুপচাপ খাচ্ছিল, তবে চোখে মুখে বোঝা যাচ্ছিল তিনি পরিবারের সঙ্গে বসে খাওয়ার আনন্দ উপভোগ করছে। আফ্রিদ অবশ্য চুপ করে থাকার মেয়ে না। নিলয়ের দিকে তাকিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আচ্ছা বাবা, বডিগার্ড ছেলেটা যদি তোমার মেয়েকে নিয়ে পালিয়ে যায়? আবার খুঁজে আনবো। চুপচাপ খা তো। নিলয় মৃদু হাসি দেয়। বুঝতে পারে আফ্রিদ মেয়েটা বেশ অন্যরকম। জেসিয়ার কানের কাছে মুখ এনে আফ্রিদ বলে, মা দেখছো, ছেলেটা খুব সিরিয়াস টাইপ। যা বললাম ছেলেটা বুঝেছে। আমি তার চিন্তা ভাবনা জানতে চাচ্ছি, কোনো উত্তর দিল না সে। তুই আবার কোনো দুষ্টুমি করবি না, ছেলেটার দায়িত্ব আছে। খাওয়া শেষে সবাই যখন উঠে গেল, আদনান সাহেব নিলয়কে নিয়ে বাড়ি ঘুরে দেখালেন। তারপর তার জন্য একটি ঘর ঠিক করা হলো, আফ্রিদের পাশের ঘর। ঘরটা ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। নিলয় ব্যাগটা রেখে বসলো বিছানার এক পাশে। নতুন শহর, নতুন মানুষ, নতুন কাজ, সব কিছুই যেন শুরু হচ্ছে নতুন করে। কেমন হবে আগামীর দিনগুলো সে জানে না। ওদিকে আফ্রিদ নিজের ঘরে শুয়ে আছে। বাতি নিভিয়ে দিয়েছে, কিন্তু ঘুম আসছে না। তার মাথায় ঘুরপাক খাচ্ছে। নতুন সেই ছেলেটা নিলয় দেখতে একদম খারাপ না, বরং অনেকটা সিনেমার হিরোর মতো। লম্বা, শান্ত দুটো চোখ। আফ্রিদ ভেবেই যাচ্ছে, কেমন করে বাবা এত সহজে এই ছেলেটাকে নিয়ে এলো? নিশ্চয়ই কিছু একটা আছে। হয়তো সত্যিই আমি প্রিন্সেস, আর এই নিলয় হলো আমার বডিগার্ড। সিনেমার মতো না? তারপর হঠাৎ নিজের মনে লজ্জা পেয়ে গেল। বালিশে মুখ গুজে ফেলল, যেন কেউ তার মনের কথা শুনে ফেলবে। অন্যদিকে নিলয় বিছানার বসে জানালা দিয়ে আকাশ দেখছে। দূরে দূরে গাড়ির শব্দ, কুকুরের ঘেউ ঘেউ, ঢাকার রাতের চেনা সুর। বাড়ির চারপাশে নির্ঘুম সিকিউরিটি হেঁটে বেড়াচ্ছে। তার মনে হচ্ছে আজ তার জীবন সত্যিই বদলে গেছে। সে ছিল এক সাধারণ ছেলে, ফুটপাতে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করছিল, আর এখন সে বসে আছে এক প্রভাবশালী মানুষের বাড়িতে। তার মেয়ের বডিগার্ড হওয়ার দায়িত্ব নিয়ে সে নিজেকে বলল। তার চোখে ভেসে উঠল বাচ্চা দুটোর মুখ, ফুটপাতের সেই দুটো বাচ্চা। আবার ভেসে উঠল সেই মুহূর্ত যখন আদনান সাহেব তাকে বেছে নিল। ঘরের নিস্তব্ধতায় হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এলো হালকা হাসির শব্দ। মনে হলো আফ্রিদ কিছু ভেবে একা একা হাসছে। নিলয় চোখ বন্ধ করে মৃদু হাসল। ভাবলো এই মেয়েটাকেও পাহারা দিতে হবে, শুধু বাইরের বিপদ থেকে নয়, নিজের দুষ্টুমির হাত থেকেও। আকাশ বসে আছে অন্ধকারে ঢাকা একটি ঘরে।
বাইরের পরিবেশ শান্ত, চারদিকে নীরবতা বিরাজ করছে। জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা কাঁপছে, সিগারেটের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে ঘরের ভেতরে। টেবিলের ওপরে রাখা আছে কিছু ফাইল, মোটা মোটা খাতা, আর এক পাশে রাখা আছে কিছু ঔষধি ভায়াল আর সিরিঞ্জ। ঘরটা দেখলেই বোঝা যায় এখানে শুধু ব্যবসার পরিকল্পনা হয় না, অন্ধকার কোনো চক্রান্তও লুকিয়ে থাকে। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়, টুপটুপ দুবার, তারপর আবার একটু জোরে শব্দ হয়। আকাশ চমকে ওঠে না, বরং মুখে হালকা হাসি খেলে যায়। তখন সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে আকাশের চোখ ঝলমল করে ওঠে। কালো বোরখায় ঢাকা পুরো শরীর মেয়েটার, হাতে ছোট একটা ব্যাগ। মেয়েটির চোখে আতঙ্ক, তবে সেই সাথে ভালোবাসার ছায়াও স্পষ্ট। মেয়েটার নাম শিলা, বয়স মাত্র 20, শহরের এক কলেজের ছাত্রী। পরিবারের চাপ, সমাজের ভয়ে সবকিছু ছেড়ে সে আজ এসেছে আকাশের কাছে। আকাশই তাকে ডেকেছিল। যদিও শিলার বিয়ে তার বাড়ি থেকে ঠিকঠাক করে ফেলেছিল, কিন্তু শিলা আকাশ নামের এই ছেলেটাকে ভালোবাসে। আগে 2-1 বার দেখা করেছিল ওরা, আর আজ শিলা সিদ্ধান্ত নিয়ে এসেছে আকাশের সাথে থাকার। তবে ভয় পাচ্ছিল, এই জন্য আকাশ ফোনে বলেছিল, আকাশ আমার বিয়ের জন্য ছেলে দেখছে, কি করব বলো না। আসো আমার কাছে। কিন্তু তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবে দেরি করো না, চলে আসো আমার ঠিকানায়। এখানেই আমরা বিয়ে করব, একসাথে থাকবো। আকাশের এমন কথায় শিলা সেই ডাকে সাড়া দিয়ে চলে এসেছে আকাশের কাছে। 5 ঘন্টার দীর্ঘ বাস যাত্রার পর ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে আকাশের সামনে। আকাশ তার হাত ধরে টেনে ঘরের ভেতরে আনে, তারপর দরজা বন্ধ করে দেয়। শিলার দিকে তাকিয়ে আকাশ বলে, এসেছে অবশেষে। আকাশের গলায় অদ্ভুত স্নেহ মিশে আছে। শিলা কাপা হাতে মুখ থেকে কাপড় সরায়। কালো বোরখার আড়াল থেকে বের হয়ে আসে এক অপার সৌন্দর্যের নারী। সাদায় মসৃণ ত্বক, টানা টানা চোখ, লম্বা চুল, আর সেই সাথে তার নিখুঁত ফিগার। আকাশ মুগ্ধ হয়ে তাকায়, মনে মনে ভাবে, যে জিনিসটা আমার হাতে এসেছে তা শুধু প্রেমের জন্য নয়, বরং তাকে নিয়ে গভীর সময় কাটানোর একটা নেশার বস্তু। কিন্তু মুখে কিছু বলে না আকাশ। ব্যাগ নামিয়ে শিলা এগিয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। শিলা ভয় আর ভালোবাসা একসাথে পেয়ে নিজেকে যেন আকাশের বুকে নেতিয়ে দেয়। শিলা বলে, আকাশ, আমি চলে এসেছি, আমার আর ফেরার পথ নেই। এখন তুমি বলো কখন আমাদের বিয়ে হবে। আমি তো সব ছেড়ে এলাম, তুমি ছাড়া কিন্তু আমার আর কেউ নেই। আকাশ মুচকি হাসে। আকাশ ভালোবাসার কোমলতায় তার মাথায় চুমু খায়, ঠোঁটে হালকা স্পর্শ করে। কিছু সময় দুজন একে অপরকে আঁকড়ে ধরে থাকে। তারপর আকাশ শিলার কানের কাছে মুখ এনে মৃদুস্বরে বলে, একটু পরেই হবে সব, সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না, আমি তো আছি। শিলা গভীর বিশ্বাসে মাথা নেড়ে আকাশকে আবার চুমু খেতে থাকে, তার হৃদয় ভর্তি পূর্ণ ভালোবাসায়। সে ভাবে এটাই তার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত, আর আকাশই তার ভবিষ্যৎ। কিন্তু আকাশের চোখে অন্যরকম আগুন। সে হঠাৎ পকেটে হাত ঢুকিয়ে বের করে আনে একটি ইঞ্জেকশন, তাতে ড্রাগস ভরা। শিলা তখনও তাকে আঁকড়ে আছে। আকাশ ঠান্ডা মাথায় শীতল দৃষ্টিতে এক মুহূর্ত দেরি না করে ইঞ্জেকশনটা গেঁথে দেয় শিলার বাহুতে। আকাশ। শিলার কণ্ঠ থেমে আসে, তার দেহ ঢলে পড়ে, চোখের আলো স্নান হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। বিছানায় ধপ করে পড়ে আকাশ। আকাশ শান্তভাবে দাঁড়িয়ে থাকে। পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে, তারপর সিগারেট ধরিয়ে এক টান দেয়। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে সাদিক। লম্বা চওড়া শরীর, মুখে রুক্ষ দাড়ি, চোখে ভয়ঙ্কর দৃষ্টি গেঁথে আছে। সে আকাশের সবচেয়ে বিশ্বস্ত লোক। সে বলে, আকাশ, কাজ হয়ে গেছে। সাদিক হালকা গলায় জিজ্ঞেস করে। আকাশ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, হ্যাঁ, মেয়েটা রেডি, নিয়ে যাও ওকে। নতুন মেয়েদের সাথে রাখো, আজ রাতের বাইরে পাঠানো হবে, সবগুলো ঠিকঠাক গুনে নিও। সাদিক মাথা নেড়ে সম্মতি জানায়। বাইরে থেকে আরো দুজন ঢোকে। তারা শিলাকে তুলে নেয় যেন সে শুধু একটা মালপত্র। নিথর শরীরটা টেনে নিয়ে যায় ওরা।
ঘর আবার নিস্তব্ধ হয়ে যায়। আকাশ জানালার দিকে তাকিয়ে সিগারেটের ছাই ছাড়ে, মুখে ফিসফিস করে বলে, ব্যবসার জন্য ভালো মাল হাতে এসেছে, এটাই আমার খেলা। ভালোবাসা শুধু প্রলোভন, আসল জিনিস হলো ক্ষমতা আর টাকা। আকাশ শুধু একজন প্রেমিক নয়, তার পরিচয় অনেক গভীর। সে দেশের এক প্রভাবশালী হোম মিনিস্টারের ছেলে, সবার সামনে পরিচ্ছন্ন ব্যবসায়ী, রপ্তানির কোম্পানি চালায়, বিদেশে কনফারেন্সে যায়, পত্রিকায় সাক্ষাৎকার দেয়। কিন্তু গোপনে তার আসল ব্যবসা ভয়ঙ্কর। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে, ড্রাগস দিয়ে অচেতন করে পাচার করে দেয় বিদেশে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, যেখানে চাহিদা সেখানেই যায় মেয়েরা। শিলার মতো অনেকেই এইভাবেই ধরা পড়েছে। কেউ ভালোবাসার নামে এসেছে, কেউ চাকরির আশায়, কেউ বা আবার পরিবারের দারিদ্র্যের চাপে, আর সবাই শেষমেশ পরিণত হয় ব্যবসার পণ্য হয়ে। আকাশ জানে তার বাবার রাজনৈতিক ক্ষমতা সব কিছু ঢেকে রাখবে, তাই সে ভয় পায় না। তার জন্য মেয়েরা শুধু সংখ্যা, শুধু লাভের অঙ্ক মাত্র। অন্যদিকে শিলা, যে বিশ্বাস করেছিল আকাশই তার পৃথিবী, এখন অচেতন দেহ নিয়ে বন্দি হয়ে যাচ্ছে অন্ধকার জগতে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। তার মনের ভেতরে ভালোবাসা যে বীজ ছিল, তা এক মুহূর্তে পরিণত হলো বিষ ফলে। শিলার চোখ হয়তো আবার এক সময় খুলবে, কিন্তু তখন সে থাকবে অপরিচিত কোনো দেশে, অপরিচিত খাঁচায়, যেখানে স্বাধীনতা নেই, বিয়ে নেই, শুধু শরীর বিক্রির নিষ্ঠুরতা থাকবে। সাদিকতার দলের কাজ হলো এসব মেয়েকে গোপনে পরিবহন করা। তারা বিশেষ বাড়িতে মেয়েদের আটকে রাখে, যেখানে দিন রাত পাহারা থাকে। সেই বাড়িতে আছে আরও অনেক শিলার মতো মেয়ে। কেউ কাঁদছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ বা মৃত্যুর অপেক্ষায়। রাত হলে গাড়ি আসে, কালো কাচ ঢাকা প্রাইভেট কারে বা ট্রাকে করে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়। সব কিছু এত পরিকল্পিত যে বাইরে কেউ কিছু আঁচ করতে পারে না। আকাশ জানে এই ব্যবসা তার জন্য শুধু টাকার উৎস নয়, ক্ষমতারও হাতিয়ার। যারা বিদেশে মেয়েদের সরবরাহ করে, তাদের সঙ্গে তার বড় বড় সিন্ডিকেটের সম্পর্ক। টাকা আসে ডলার হয়ে কোটি কোটি, তার বাবার প্রভাবের কারণে। পুলিশ কখনো এসব স্পর্শ করতে পারে না, পত্রিকায় কোনো দিনও এসব খবর আসে না। বরং মানুষ ভাবে আকাশ একজন সফল তরুণ উদ্যোক্তা, ভবিষ্যতের নেতা। কিন্তু আড়ালের গল্পটা শুধু সাদিক আর তার দলের লোকেরা জানে। তবে পত্রিকাতে আসে প্রতিনিয়ত নিখোঁজ হওয়ার খবর, কলেজ পড়ুয়া মেয়ে নিখোঁজ, এমন নিউজ রোজই ছাপা হয়। কিন্তু পুলিশ তার কোনো হদিশই খুঁজে পায় না। তাই আকাশের চোখে এভাবে শিলারা শুধু একটি সংখ্যা, কিন্তু প্রতিটি মেয়ের পেছনে আছে একটা পরিবার, একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ। কেউ মায়ের একমাত্র মেয়ে, কেউ বাবার গর্ভ, কেউ ভাইয়ের স্নেহভাজন। কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যায় আকাশের অন্ধকার খেলায়। শিলার পরিবার হয়তো খুঁজতে থাকবে তাকে, থানায় যাবে, পোস্টার ছাপাবে, কিন্তু কোনো উত্তর পাবে না। কারণ আকাশের হাত অনেক লম্বা। রাত গভীর হয়, শহরের আলো ঝলমল করে। আকাশ তার কক্ষের জানালায় দাঁড়িয়ে নিচের রাস্তা দেখে, গাড়ি চলে যাচ্ছে, হর্ন বাজছে। চারিদিকে মানুষের জীবন স্বাভাবিকভাবে চলছে, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক দুনিয়া। আকাশ জানে আগামীকাল নতুন কেউ আসবে, নতুন কোনো শিলা, যে ভালোবাসার স্বপ্নে বিভোর হয়ে তার কাছে আসবে। আর সেই স্বপ্নকে আকাশ ভেঙে ফেলবে কয়েক মিনিটে, এক টুকরো সূচের খোঁচায়। কারণ আকাশের কাছে ভালোবাসা নেই, আছে শুধু ব্যবসা, শুধু লাভ, শুধু অন্ধকারের সাম্রাজ্য। আর আকাশের টার্গেটে থাকে সবসময় কলেজ পড়ুয়া মেয়েরা। সকালটা আজ অদ্ভুতভাবে শান্ত। ভোরের আলো আদনানের পুরো বাড়ি ভরিয়ে দিয়েছে। বাগানের গাছে বসা পাখিরা চিৎকার করে ডাকছে। দূর থেকে ভেসে আসছে মসজিদের মাইকে কোরআন তেলাওয়াতের শব্দ। আদনান সাহেব আজ অনেকটা আগে ঘুম থেকে উঠেছেন। সাধারণত তিনি রাত জেগে কাজ করেন বলে সকালে দেরি করে ওঠেন, কিন্তু আজ যেন হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। বিছানা ছাড়তে দেখলেন টেবিলের ওপর সাজানো আছে এক কাপ গরম চা আর দিনের পত্রিকা। জেসিয়া খাতুন প্রতিদিনের মতোই সকালের আয়োজন করে দিয়েছেন। আদনান সাহেব চেয়ারে বসে পত্রিকা খুললেন। চা থেকে ধোঁয়া উঠছে, গন্ধটা মনকে শান্ত করছে।
পত্রিকার শিরোনাম চোখে পড়ল। আদনান কয়েক মুহূর্ত সেই খবরের দিকে তাকিয়ে রইলেন। ব্রু কুঁচকে গেল। সমাজটা দিন দিন কোথায় যাচ্ছে, এই প্রশ্ন যেন তার চোখে ভেসে উঠল। এবার নিখোঁজ হলো সিরাজগঞ্জের এক দোকানির মেয়ে শিলা। বয়স কেবল 20, কলেজ থেকে বাড়ি ফেরেনি। তিনি পত্রিকাটা টেবিলে রেখে চায়ে চুমুক দিলেন। চিন্তার ভাঁজ পড়ল কপালে। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো নিলয়। সাদা শার্ট পরে কালো প্যান্টের, সাধারণভাবে তবে বেশ পরিপাটি। তার চোখে ভদ্রতা আর মুখে অদ্ভুত শান্ত ভাব। আদনান সাহেব তাকালেন, মাথা নেড়ে বসতে বললেন। নিলয় ভদ্রভাবে বসলো, কিন্তু চোখ হঠাৎই পত্রিকার পাতায় গিয়ে আটকে যায়। নিখোঁজের খবরটা তার চোখে পড়ল। কয়েক সেকেন্ড সে চুপ করে তাকিয়ে রইল। মনে হলো খবরটা তাকে নাড়া দিচ্ছে। ঠিক সেই সময় আদনান সাহেব ধীরে স্বরে বললেন, গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি, শিখেছিলাম কলেজে থাকতে, কয়েকবার ড্রাইভ করেছি। গুড। আমার মেয়ে আফ্রিদের সব দায়িত্ব তোমার উপর। আজ থেকে তুমি শুরু হবে তোমার আসল কাজ। এই নাও গাড়ির চাবি। টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিলয়ের দিকে বাড়িয়ে দিল তিনি। নিলয় সম্মান দেখিয়ে হাত বাড়িয়ে চাবি নিল। মুখে ধীরতার দিক নিয়ে বললে, জি স্যার, আমি সাবধানে রাখবো ম্যামকে। আদনান গভীর দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তার চোখ যেন পরীক্ষা করছে, এই ছেলে সত্যি পারবে তো দায়িত্ব নিতে। কিন্তু নিলয়ের ধীর কণ্ঠস্বর আর ভদ্রতা দেখে মনে মনে সন্তুষ্ট হলেন। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো আফ্রিদ। আজকে যেন সে অন্য রকমই লাগছে। নীল রঙের কুর্তা, সাদা লেগিংস, কাঁধে ঝোলানো ব্যাগ আর ঠোঁটে হালকা লিপস্টিক। চুলগুলো সুন্দর করে সাজানো। পুরো মানুষটার মধ্যে তরুণীর আত্মবিশ্বাস ঝলমল করছে। নিলয়কে বলে, চল আমি রেডি। তার কণ্ঠে সেই চিরচেনা উদ্দীপনা। আদনান চায়ের কাপে চুমুক দিয়ে তাকালেন, তারপর বলল, সাবধানে যেও। তোমাকে ছাড়া তো আর কোথাও যাই না, চিন্তা করো না বাবা। এবার নিলয় দ্রুত উঠে দাঁড়ায়, হাতে গাড়ির চাবি। সে এগিয়ে গেল আফ্রিদের সাথে। গাড়িটার রং কালো, নতুন ধাঁচের ভেতরে এয়ার কন্ডিশন। ড্রাইভারের আসনে বসল নিলয়, আফ্রিদ যাত্রী আসনে। সে খুশি মনে আয়নায় নিজের মুখ একবার দেখে নিল। গাড়ি ধীরে ধীরে গেট পেরিয়ে বের হয়। কিছুক্ষণ নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ আর রাস্তায় মানুষের কোলাহল। আফ্রিদ হঠাৎ বলল, তুমি গাড়ি চালাতে জানো ভেবেই অবাক হচ্ছি আমি। বাবাকে তো দেখি কাউকে সহজে বিশ্বাস করে না। তোমার হাতে চাবি দিল মানে তুমি কিছু একটা হয়েছো তার কাছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আপনার বাবা আমাকে বিশ্বাস করেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আফ্রিদ মুচকি হাসল। নিলয়ের কথা যেন তার কানে বাজে। সে বলে, তুমি সবসময় এত সিরিয়াস থাকো কেন? হাসতে জানো না? হ্যাঁ জানি। ওয়াও, অবশেষে হাসলে তাহলে। তারপর দুজনেই হেসে উঠল। গাড়ির ভেতর যেন এক ধরনের স্বস্তির পরিবেশ তৈরি হয়। কলেজ ক্যাম্পাস আজ বেশ জমজমাট। সকালবেলার ভিড়, ছাত্রছাত্রীদের দৌড়ঝাঁপ, গাড়ির হর্নে চারপাশ মুখরিত। গেটে ঢুকতেই গাড়ি থামালো নিলয়, মানে পার্কিং এরিয়াতে গাড়ি রাখলো। নিলয় আগে নেমে আফ্রিদের জন্য দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামলো আফ্রিদ, তার সাথে নামলো নিলয়ও। সোজা দাঁড়িয়ে গেল সে, যেন ছায়ার মতো পাশে থাকার জন্য প্রস্তুত। তখনই চারপাশের মেয়েদের চোখে পড়ল নতুন ছেলেটা, বিশেষ করে আফ্রিদের বান্ধবীরা তাকিয়ে থাকে সেদিকে। ছেলেটা লম্বা, সুদর্শন, গায়ের রং ফর্সা, চেহারায় অদ্ভুত এক শান্ত ভাব, একেবারে সিনেমার হিরোর মতো। মেঘা, বৃষ্টি, সাজিম, শুভ এগিয়ে আসে আফ্রিদের দিকে। কিরে দোস্ত, তুই ভার্সিটিতে আসবি জানালি না কেন? কেন রে, তোরাও তো জানাস না। থাকুক, বজ্জাত ভেবেছিল তুলে নিয়ে বিয়ে করবে, কত বড় সাহস। নিলয়ের দিকে সবাই তাকায়। আফ্রিদ হেসে বলে, আর বলিস না, কালকের অমন ঘটনার পর বাবা সারাটা সময় বডিগার্ড খুঁজে বেরিয়েছে। শেষে মাঝরাতে ছেলেটাকে বাসায় আনে, বডিগার্ড হিসেবে লাগিয়ে দিয়েছে। সবাই তাকায় আবার নিলয়ের দিকে। এমন সুদর্শন ছেলেকে বডিগার্ড করা যায় নাকি? তোরা কি থামবি?
কিছু ছেলে হিংসে ভরে তাকালো, আবার কত মেয়েরা এক রকম ক্রাশ খেলো। কেউ কেউ লুকিয়ে ছবি তুলতে লাগলো। আফ্রিদ হেসে নিলয়কে বলল, দেখছো, তুমি এখন পুরো ক্যাম্পাসের সেলিব্রিটি হয়ে গিয়েছো। নিলয় মৃদু হাসলো, কিছু বলল না। তার চোখ সবসময় চারপাশে ঘুরছে, কোথাও কোনো বিপদ আছে কিনা খুঁজছে। এমন সময় আফরাজ আর তার বন্ধুরা আসে আফ্রিদের সামনে। আফরাজ এসে আফ্রিদের হাত ধরে বলে, শোনো আফ্রিদ, তোমাকে ভালোবাসি বলে খারাপ কিছু করিনি। এবার যদি তোমাকে আবার নিয়ে যেতে পারি, বিয়ের আগেই তোমাকে প্রেগনেন্ট করব। আফরাজ, ফালতু কথা বলবা না একদম। হাত ছাড়ো বলছি। তোমার এসব কথা শোনার সময় নেই আমার। কেন নেই? বিয়ে করতে চেয়েছিলাম, তুমি না কেন করে দিছো আমাকে? কি কমতি আছে আমার তোমাকে? আমার ম্যাম বলেছে হাতটা ছেড়ে দিতে। হাত ছাড়ো। একটা গম্ভীর কণ্ঠ শুনতে পায় আফরাজ। ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আফরাজের থেকে একটু লম্বা ছেলেটা, সে নিলয়। নিলয়কে দেখে আফরাজ আরো শক্ত করে আফ্রিদের হাত ধরলো। আফ্রিদ হাত ছাড়ানোর চেষ্টা করে নিলয় এগিয়ে আসে। কি ব্যাপার, মালটা কি রে? পরিচয়টা না হয় সময় হলেই জানবে। আমার কাছে লাস্ট ওয়ার্নিং বলে কিছু নেই। হাত ছাড়তে বলেছি, ছাড়োনি। নিলয় এগিয়ে এসে আফরাজের হাত অনেক জোরে চেপে ধরে, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়। সে দ্রুত আফ্রিদের হাত ছেড়ে দেয়। আফরাজ অবাক হয়। নিলয়ের হাত ধরার কৌশল যেন কোনো সাধারণ কারোর মতো নয়। তারপর আফ্রিদ এগিয়ে আসে আফরাজের দিকে, তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলে, ভালোভাবে বলেছিলাম না হাত ছাড়তে। আফ্রিদ ওর বন্ধুদের সাথে ক্লাসের দিকে এগিয়ে যায়। নিলয়ও যাবে। এমন সময় আফরাজের বন্ধু শাহিন নিলয়ের কাঁধ ধরে রাখে। কোথায় যাচ্ছিস? তোর সাথে কথা আছে। তোর তো দেখে অনেক হিরো সাজার শখ। তুই জানিস না কার সাথে ঝামেলা বাঁধিয়েছিস? এমপির ছেলে আমি। তোকে এই শহর, এই দুনিয়া থেকে সরাবো আমি। বেস্ট অফ লাক ব্রো। নিলয় ঘুরে তার কাঁধ থেকে হাত সরিয়ে দেয়। ক্লাসরুমের দিকে হাঁটতে হাঁটতে আফ্রিদ বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে থাকে, কিন্তু তার ভেতরে কোথাও যেন গর্ব কাজ করছে। এমন একজন বডিগার্ড আছে আমার। বন্ধুরা আবার ঠাট্টা শুরু করলো। এই যে, তোরা চুপ কর, ও আমার বডিগার্ড আর কারো না। সবাই হেসে উঠল। শহরের একটি এতিমখানার পাশে একটা বিরাট বড় ডোবা আছে। সেই ডোবার ভেতরে লাশ হয়ে পড়ে আছে 8 বছরের দুটো ছেলে। ডোবার কিনারায় উল্টো আর সোজা হয়ে পড়ে আছে লাশ দুটোতে কাক এসে ঠোকরাচ্ছে, তাই মানুষ টের পায়। মুহূর্তে সেখানে পুলিশ মিডিয়ার লোক চলে আসে। ঘটনা ছড়িয়ে পড়ে অনেক দূর অবধি। কিন্তু এই ছেলে দুজন কারা? পুলিশ আশেপাশে খোঁজ করে জানতে পারে আল হিকমা এতিমখানায় থাকে এই দুজন ছেলে। পুলিশ সেখানে আসে। এই এতিমখানার মালিক জয় আহমেদ পুলিশদের সামনে বসে আছে। পুলিশ অফিসার অনেক সোজাসুজি প্রশ্ন করলো জয়কে। দেখুন অফিসার, আমি অনেক কাজে ব্যস্ত থাকি, তবে শুনেছি ওই ছেলে দুটো নাকি প্রায় রোজ বাজারে চুরি ছিনতাই করে বেড়াতো। অনেক অফিস রুমের আশেপাশে তাকায়। টেবিলে এক প্যাকেট সিগারেট পড়ে থাকতে দেখে জয় চোখে অদৃশ্য এক ধোঁয়া যেন। অনেক আবার বলে, তাদের গায়ে আঘাতের চিহ্ন, মনে হচ্ছে আগেই পিটিয়ে মারা হয়েছে, তারপর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। অনেকের মনে হাজারটা প্রশ্ন, তবে সে জানে জয়ের হাত কত লম্বা। সমাজে তার নাম ডাকও আছে। জয় বলে, ওই যে বললাম না, ওদের নামে চুরি ছিনতাইয়ের নানা কমপ্লেন আসতো। হয়তো জনতা মারধর করেছে, আমি এসব জানি না। কেন মেরেছি ঠিক জানি না, তবে যতদূর মনে হচ্ছে ওরা এখানে অনেকের সাথে ঝামেলা করত। একদিন শাস্তি দিয়েছিলাম। আপনার এতিমখানায় ছেলেরা মরল, আপনি খোঁজ রাখলেন না? খোঁজ তো নিয়েছি, আপনি এখন আসতে পারেন। আমার একটা কাজ আছে, যেতে হবে। ঠিক আছে, পরে আবার আসবো। জয়ের কথায় অনেক চলে যায় সেখান থেকে। জয় ডাক দেয় ওর লোক রাফিকে। রাফি এগিয়ে আসে। রাফির গালে কষে একটা চড় মেরে বলে, চোরের বাচ্চা, তোদেরকে বলেছিলাম না লাশ দুটো শহরের বাইরে ফেলতে, এখানে ফেলেছিস কেন? ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুল তোর মায়ের গুজে দেব শালা খানকি পোলা। এমনিতে ওই দুটো ছেলের জন্য আমার 20 লাখ টাকার ড্রাগস ধরা পড়েছে। তোদের সব কটাকে যে কি করব? জয় পাগলের মতোই ঠাসা কণ্ঠে বলল কথাগুলো।
জয় টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালালো। কোমর থেকে পিস্তল বের করে কপালের সাথে ঘষতে ঘষতে বলে, মাল রেডি কর। এইবার রাত নয়, দিনের বেলায় ভিক্ষুক করা ছেলেদের মধ্যে বর্ডারে মাল পৌঁছে দিতে হবে। আমি দেখছি ওই 2 ছেলের বিষয়। জয় পিস্তলটা কোমরে গুজে চলে যায় সেখান থেকে। রাফিদের পরে যেন প্রাণ ফিরে পায়। বড় রকমের ভুল করে ফেলেছে ওরা। জয় হলো নামে এতিমখানা চালায়, সমাজে ভালো মানুষের মুখোশ পরে আছে, কিন্তু আসলে সে বড় সিন্ডিকেট তৈরি করে রেখেছে। নিলয় দাঁড়িয়ে আছে ভার্সিটির পার্কিং লটে গাড়ির পাশে। চারপাশে তখনও কিছু ছাত্রছাত্রী আছে, কিন্তু দূরে দাঁড়িয়ে সবাই একটু অদ্ভুতভাবে তাকাচ্ছে, কারণ নিলয়ের সামনে এসে দাঁড়িয়েছে আফরাজ আর তার 4 জন বন্ধু। 5 জন মিলে অদ্ভুত একটা গ্যাংয়ের মতো। কলেজের সবাই এদের ভয় পায়। আফরাজ 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে নিলয়কে কটমট করে তাকিয়ে বলে উঠল, আফ্রিদের চামচা, আজকে তোকে এখানে মারতে এসেছি, দেখি তোর গায়ে কত জোর আছে। কথাগুলো শুনে নিলয়ের চোখে এক ফোঁটা পরিবর্তন দেখা গেল না। মুখে কোনো রাগ নেই, কোনো ভয় নেই। সে স্থির দৃষ্টিতে আফরাজকে দেখছে। মনে হচ্ছে যেন ছেলেটা কথা না বলে চোখ দিয়েই বুঝিয়ে দিচ্ছে, আমি লড়াই করার জন্য এখানে দাঁড়াইনি, কিন্তু দরকার হলে পিছিয়েও যাব না। নিলয় ভেতরে ভেতরে জানে তার কাজ আফ্রিদকে নিরাপদ রাখা। নিজের জন্য সে ঝগড়া করতে আসেনি, তবে সে এটাও জানে যদি কেউ আফ্রিদকে কটাক্ষ করে বা ওর নাম টেনে কিছু বলে, তখন সে নিশ্চুপ বসে থাকবে না। আফরাজ গলার স্বর আরও উঁচু করে বলল, কিরে চুপ মেরে আসিস কেন? ভয় পেয়ে গেছিস? আফ্রিদকে বডিগার্ড দিয়ে কি আমরা থেমে যাব ভেবেছিস? আজকে তোকে শিখিয়ে দেব আফ্রিদের কাছে থাকার মানে কি। আমি ওকে ভালোবাসি, বিয়ে করবই, আমার সামনে কিছুই বাধা হয়ে থাকবে না। তার লোকদের দিকে তাকিয়ে ইশারা করতেই 2 জন এগিয়ে এলো। তারা নিলয়ের গায়ের দিকে ধাক্কা দিতে গেল, কিন্তু নিলয় এতটাই ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। ধাক্কা খেয়েও টলেনি, বরং নিঃশব্দে তাদের চোখের দিকে তাকালো। দূরে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা গুঞ্জন করছে, কেউ বলছে, ছেলেটা স্ট্রং, আফরাজকে তো সবাই চিনে, ওর হাতে পড়তে অনেক ছেলেই একেবারে হাসপাতালে গেছে। কিন্তু নিলয়ের ভাব ভঙ্গি অন্যরকম। সে জানে মারামারির পেছনে পড়লে পরিস্থিতি আরও খারাপ হবে, আফ্রিদের সুনাম ক্ষুণ্ণ হবে। তবুও আফরাজ থামছে না। সে বলল, আজকে তোর মুখ মেরে বাঁকা না করলে আমার নামই আফরাজ নই। ছেলেরা লাগাও এটার উপরে। চারিদিক থেকে 4 জন এগিয়ে এলো। একজন ঘুষি ছুড়ল নিলয়ের দিকে। নিলয় পাশ কাটিয়ে সরে যায়। আরেকজন পেছন থেকে লাথি মারতে গেল। নিলয় হাত দিয়ে তার পা আটকালো। তখনও নিলয় কাউকে আঘাত করেনি, শুধু আত্মরক্ষা করেছে। ছেলেরা রেগে গিয়ে চিৎকার করতে লাগলো, একে ধরে ফেল, বেশি চালাকি দেখাচ্ছে। এভাবে মারামারি যখন তুঙ্গে, তখন আফরাজ অবাক হয়। ছেলেটা ভালো ফাইটিং জানে। ওদিকে আফ্রিদ ক্লাসে বসে আছে। তখন হঠাৎ এক বন্ধু দৌড়ে ক্লাসরুমে ঢুকলো। বেশ হাঁপাতে হাঁপাতে সে আফ্রিদকে বলল। শুনে আফ্রিদের চোখ বড় হয়ে গেল। সে চেয়ারে বসে আর থাকতে পারল না, বই ফেলে উঠে দৌড়ে বেরিয়ে আসে। করিডোর পেরিয়ে সিঁড়ি নেমে এক ছুটে চলে এলো পার্কিং লটে। দূর থেকে আফ্রিদ দেখতে পেল নিলয়কে ঘিরে রেখেছে 5 জন। নিলয় একা দাঁড়িয়ে কারোর আঘাত খাচ্ছে না, আবার কাউকে আঘাত করছে না, শুধু প্রতিটা আক্রমণ ঠেকাচ্ছে। আফ্রিদ চিৎকার করে উঠল, আফরাজ থামো। সবার চোখ ঘুরে গেল তার দিকে। আফরাজ মুচকি এসে বলল, এই যে নায়িকা হাজির। আফ্রিদ, তোমার বডিগার্ডকে বাঁচাতে এসেছো নাকি? আফ্রিদ রাগে গমগম করতে করতে সামনে এসে দাঁড়ালো। সে বলল, আফরাজ এটা কি হচ্ছে? ভার্সিটিকে তুমি তোমার মারামারি আড্ডা বানাচ্ছ? নিলয়কে কেন মারছো? কারণ ও তোমাকে পাহারা দেয়। তুমি কি ভাবছো একটা দেহরক্ষী এনে আমাদের ভয় দেখাবে? নিজেকে সামলে রাখবে। এটা আমার সিদ্ধান্ত। আমার বাবা যাকে পাঠিয়েছে তাকে কেউ হাত দিতে পারবে না। আর নিলয়, তুমি কি বডিগার্ড? হ্যাঁ, আমি কাউকে মারতে আসিনি ম্যাম, আমি শুধু দায়িত্ব পালন করছি। যদি আপনার কাছে কেউ আসতে চায় আর আপনি তা যদি গ্রহণ না করেন, তবে আমি তাকে সামলে নেব। আপনি আমাকে ফিরতে বললে আমি ফিরব। আফ্রিদ পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে সমর্থন জানালো। চারপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা দৃশ্যটা দেখে আরো অবাক।
সবাই ভাবছে এই ছেলেটার ভেতরে আলাদা কিছু আছে। আফরাজ এক মুহূর্ত থেমে গেল, তার চোখে বিরক্তি, অপমান। সে ঠোঁট বলল, আজকে তোকে ছাড়ছি আফ্রিতের জন্য, কিন্তু মনে রাখিস একদিন তোকে মাটিতে ফেলে দেবো মেরে। সে ঘুরে দাঁড়ালো। বাকিরা অনিচ্ছা সত্ত্বেও তার পিছু নিল। আফরিদ দীর্ঘশ্বাস ছেড়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমি ভালো আছি ম্যাম। আফরিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুচকি হেসে বলল, জানো, আমি ভেবেছিলাম তুমি হয়তো তাদের সাথে মারামারি করবে, কিন্তু তুমি শুধু আত্মরক্ষা করলে। মারামারি আমার কাজ না, আমার কাজ শুধু আপনাকে নিরাপদ রাখা। আফরিদের চোখে কেমন যেন এক ঝলক ভরসা ফুটে উঠল। আকাশ বসে আছে একটি বিশাল ঘরে। ঘরটা দেখতে যেন কোনো 5 তারকা হোটেলের কনফারেন্স রুম। চারপাশে ঝাড় বাতির আলো, মেঝেতে নরম কার্পেট বিছানো, দেয়ালে আধুনিক চিত্রকর্ম ঝুলছে, কিন্তু সেই চাকচিক্যের আড়ালে লুকানো আছে এক ভয়ঙ্কর অন্ধকার। সামনে লম্বা টেবিল ঘিরে বসা 10 জন যুবক। তারা সবাই সুদর্শন, পরিপাটি পোশাক পরা, কারোর চোখে চশমা, কারোর হাতে দামি ঘড়ি, কিন্তু তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে পাপের ইতিহাস। প্রত্যেকে আকাশের দলের সদস্য। প্রায় 3 বছর হলো তারা আকাশের হয়ে কাজ করছে। কলেজ, ভার্সিটি, ক্লাব, ফেসবুক, যেখানেই সুযোগ পায় মেয়েদের ফাঁদে ফেলে নিয়ে আসে এই ছেলেরা। টেবিলের ওপরে সাজানো খাম, প্রতিটি খামের ভেতরে আছে মাসিক বেতন, সাথে ছোট ছোট কালো রঙের বক্স। আকাশ ধীরে ধীরে দাঁড়িয়ে সবার দিকে তাকায়, হাতে সিগারেট, আঙুলে দামি আংটি পরা। সে আগুন ধরিয়ে টান দেয়, তারপর ধোঁয়া ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে। ছেলেরা মাথা নেড়ে জি স্যার বলে। কারোর মুখে লোভের হাসি, কারোর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আকাশ আবার বলতে থাকে, বাইরে কান্ট্রিতে দেশি মেয়েদের চাহিদা প্রচুর। বিদেশিরা ভাবে আমাদের মেয়েরা সুন্দর, সরল, অনুগত, আর ওদের বিক্রি করে আমি কোটি কোটি টাকা কামাচ্ছি। তোমরা তোমাদের মতো করে মেয়ে পটিয়ে আনো। বক্সের নতুন 1 বছরের জন্য যতগুলো সিম দরকার সব আছে। আলাদা নাম্বার ব্যবহার করবে যেন কেউ ধরতে না পারে। আর একটা শর্ত, ধরা পড়লে তোমরা আমাকে চিনো না, আমিও তোমাদেরকে চিনি না। মনে রেখো, তোমরা কখন কি করো, এমনকি বাথরুমে কি সাবান ব্যবহার করো, সেটার খবর আমি জানি। তাই কেউ চালাকি করার চিন্তাও করবে না। ঘরের ভেতর নীরবতা নেমে আসে, শুধু সিগারেটের ধোঁয়া ভাসে। সবাই বলে মাথা নাড়ায়। আকাশ এবার মাথা ঘুরিয়ে বলে, সাদিক কাকা, সবাইকে বের করে দাও। সাদিক এগিয়ে আসে, লম্বা দেহ, কড়া মুখাবয়ব। সে আকাশের সবচেয়ে বিশ্বস্ত লোক, একরকম ছায়ার মতো তার পাশে থাকে। সাদিক হাত নেড়ে সবাইকে বের হতে বলে। একে একে ছেলেরা খাম আর বক্স নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে শুধু আকাশ আর সাদিক বসে। আকাশ চেয়ারে হেলান দিয়ে সিগারেট টানে, তারপর গলা নামিয়ে বলে, আফরাজকে বলেছিলাম নতুন মেয়ে পটিয়ে আনতে, সে কি করেছে? সাদিক ধীর কণ্ঠে উত্তর দেয়, স্যার, আফরাজ আদনান সাহেবের মেয়েকে ভালোবেসে ফেলেছে। মেয়েটার সাথে সিরিয়াস হয়ে পড়েছে। আমাদের কাজ এখন একটু ধীরে করছে। ও আচ্ছা, আফরাজের সাথে পরে কথা বলবো। ভালোবাসা আর কাজ একসাথে চলে না। কাকা, তুমি নতুন ছেলে খুঁজে বের করো ভার্সিটিতে। এমন ছেলে চাই যার প্রথম দেখাতে মেয়ে পড়বে। ঠিক আছে, আমি 2-1টা ছেলেকে নজরে রেখেছি, তাদের দিয়ে টেস্ট করিয়ে নেব। যাদের কথায় মেয়ে গলে যায় তারাই আমাদের কাজের লোক। আকাশ সাদিকের কথা শুনে তৃপ্তির হাসি হেসে বলে, এটাই চাই। আমাদের দরকার টাকা। আমি যাই মসজিদে টাকা দান করি। আমি কিছুই করি না, সবই বলার ইশারা। উনি যা দেন আমি তা দান করি। আল্লাহর পথে দান করতে হয়। আর হ্যাঁ, কাজ শেষে নামাজ পড়তে ভুলবে না। সাদিকও হেসে বলে, স্যার, আল্লাহর নাম আমাদের ঢাল। মানুষ ভাবে আমরা খোদাভীরু, অথচ আমরা পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড়। দুজনের হাসি মিশে যায়। আকাশ হঠাৎ দাঁড়িয়ে জানালার দিকে যায়। বাইরে দূর সূর্যাস্তের আলো ঝলমল করছে। সে হালকা গলায় বলতে থাকে, মানুষ ভাবে আমি শুধু ব্যবসায়ী, তারা জানে না আসল ব্যবসা কি। আমি প্রতিদিন মসজিদে টাকা দান করি, গরিবের হাতে ভাত তুলে দিই। সবাই ভাবে আমি আল্লাহর পথে দান করি, অথচ আমি যা করি সবই আল্লাহর ইশারা। উনি দেন, আমি দান করি। মানুষ আমাকে সাধু ভাবে, কিন্তু আসলে আমি কে তা কেউ জানে না। সাদিক দাঁড়িয়ে থাকে। আকাশ হঠাৎ হাতে ধরা রিমোট চাপে। সামনের দেয়াল জুড়ে বিশাল স্ক্রিনে ভেসে ওঠে একটি ঘর।
ক্যামেরার ভেতরে দৃশ্য, রুমের মধ্যে গাদাগাদি করে বসে আছে প্রায় 30 জন মেয়ে। কারো বয়স 18, কারো কারো আবার 20-এর বেশি না। অনেকেই কান্নায় ভেঙে পড়েছে, কেউ চিৎকার করছে, কেউ দেয়ালে মাথা ঠুকছে। তাদের চোখে আতঙ্ক, শরীরে ক্লান্তি, যেন সবাই জীবন্ত কবরের মধ্যে বন্দী। দেখছো কাকা, ওরা সবাই এখন আমার জালে বন্দি। শীঘ্রই বিদেশে যাবে ওরা। সেখানে ওদের শরীর বিক্রি হবে ডলার আর রিয়ালে। আকাশ জোরে হেসে ওঠে, সেই হাসিতে আছে হিংস্রতা, নিষ্ঠুরতা, যেন সে কোনো মানুষ না, রক্তচোষা দানব। ঠিক তখন বাইরে ভেসে আসে আজানের ধ্বনি। আকাশের মুখ এক মুহূর্তে গম্ভীর হয়ে যায়। সে পকেট থেকে একটি সাদা টুপি বের করে মাথায় পরে, তারপর ড্রয়ার থেকে তসবিহ তুলে নেয় হাতে। চলো কাকা, নামাজ পড়তে যাই। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মনে রাখবে, নামাজ, রোজা, জাকাত এগুলো আমাদের ধর্ম। আকাশের কথা শুনে সাদিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আকাশ দরজার দিকে এগিয়ে যায়, এক হাতে তসবিহ, মাথায় টুপি, ঠোঁটে কোরআনের আয়াতের মতো শব্দ ফিসফিস করছে। ঘরের ভেতরের টেবিলে এখনো পড়ে আছে সিগারেটের আধা খাওয়া অংশ আর খামের টাকা আর খালি বক্স। আর স্ক্রিনে এখনো কাছে মেহরাব, যাদের জীবনের আলো নিভে গেছে, কিন্তু দুনিয়ার কাছে সবকিছু ঢাকা পড়ে আছে আকাশের ভণ্ডামির আবরণে। আকাশের জীবনে এটাই আসল বৈশিষ্ট্য। বাইরে সে দানশীল, ধর্মপ্রাণ, ব্যবসায়ী যুবক। সংবাদপত্রে তার ছবি ছাপা হয়, মসজিদের ইমাম তার নাম নিয়ে দোয়া করে, কিন্তু অন্দরমহলে সে হচ্ছে মানব পাচারকারী, ড্রাগস ব্যবসায়ী, মেয়েদের দেহকে পণ্য বানানো এক শয়তান। এই দুই মুখই তার অস্ত্র। একদিকে সমাজের চোখে সে সৎ, অন্যদিকে অন্ধকারে সে রাজা। স্ক্রিনে দেখা সেই ঘরের মেয়েরা দিন রাত বন্দি হয়ে থাকে। তাদের খাওয়ার জন্য দেয়া হয় ভালো ভালো খাবার, কিন্তু বাইরের বেরানোর সুযোগ নেই, কাছে মোবাইল নেই, কারোর সাথে যোগাযোগও নেই। অনেক মেয়েই ভেবেছিল প্রেমিকের ডাকে এসেছে, কেউ আবার চাকরির প্রতিশ্রুতিতে, আর এখন তারা বুঝতে পারছে সবই ছিল ফাঁদ। কিছু মেয়ে প্রতিদিন কাঁদতে কাঁদতে অবসন্ন হয়ে পড়ে, কেউ আবার চুপচাপ হয়ে গেছে যেন নির্বাক মূর্তি, কিন্তু তাদের চোখে ভয়ের ছাপ সব সময় একই থাকে। আকাশ মসজিদের ভেতরে ঢোকে, পাশে সাদিক। মানুষজন ভিড় করে তার সাথে কর্মর্দন করতে, কারণ তারা জানে না আসল সত্য। ইমাম সাহেব তাকে সম্মানের আসনে বসান। আকাশ মাথা নিচু করে তসবিহ ঘোরাতে থাকে, যেন সে পৃথিবীর সবচেয়ে ধার্মিক মানুষ। কিন্তু সেই মুহূর্তে তার স্ক্রিনে দেখা মেয়েগুলোর তাদের কান্না থেমে নেয়। তাদের চোখ এখনো সাহায্যের জন্য তাকিয়ে আছে। আকাশের ঠোঁটে আবারও হাসি খেলে যায়। সে জানে যতদিন ক্ষমতা আর টাকা আছে ততদিন আর তার সাম্রাজ্য ভাঙবে না। বিকেলের নরম আলোয় ডুবে আছে আদনানের বাড়ির উঠোনের ফুল বাগান। চারিদিকের নানা রঙের ফুল ফুটে আছে, গোলাপ, টগর, জুঁই, কাঠগোলাপ আর হালকা সুগন্ধ ছড়িয়ে দেওয়া বেলি ফুল। বাতাসে হালকা শীতলতা বিরাজ করছে, যেন বিকেলের সব ক্লান্তি মুছে দিচ্ছে সেই শীতলতায়। বাগানের মাঝখানে একটি বড় চেয়ার রাখা। সমুদ্রের কিনারে যে ধরনের চেয়ার থাকে, পিঠটা হেলান দিয়ে বসা যায়, সেটাতেই বসে আছে আফ্রিদ। আফ্রিদের হাতে একটি মোটা বই, পাশের ছোট্ট টেবিলে কফির মগও আছে, সেটা থেকে ধোঁয়া উঠছে। আফ্রিদ মাঝে মাঝে চোখ বই ডুবিয়ে রাখছে, আবার হঠাৎ কফির মগ হাতে তুলে এক চুমুক দিয়ে চারপাশের দৃশ্য দেখছে। এক রকম শান্তিতে ভেসে যাচ্ছে সময়। এই বাড়িতে আফ্রিদ একা থাকে না, তার সঙ্গে আছে খিয়া নামের এক কাজের মেয়ে, বয়স কম, চঞ্চল প্রকৃতির, সারাক্ষণ আফ্রিদের কাছে ঘুরঘুর করে। তবে আরেকটা ব্যাপার হলো, আফ্রিদের পাশে প্রায় সময় ছায়ার মতো ঘুরে বেড়ায় নিলয়। নিলয় তার বডিগার্ড। খিয়া কিন্তু নিলয়কে নিয়ে সব সময় কৌতূহলী। আজও সুযোগ পেয়েছে কথার ফাঁদ পাতল। খিয়া লাজুক হাসি দিয়ে বলে। আফ্রিদ বই থেকে চোখ না সরিয়ে বলে, হ্যাঁ রে বল। আফ্রিদ এবার বই নামিয়ে একটু হেসে তাকায় খিয়ার দিকে, বলে, লজ্জা লাগবে কেন রে? তুই মেয়ে হয়েও এইসব কথা ভাবিস? আচ্ছা, তোর কাছে তোর স্বামী একরকম নিজের মানুষ, আর নিলয় তো কেবল বডিগার্ড। খিয়া মাথা নিচু করে হেসে দেয়। ঠিক তখনই দূর থেকে নিলয়কে দেখা যায়। সে খুব শান্তভাবে এগিয়ে আসছে।
লম্বা সুদর্শন এক যুবক, চোখ দুটো সব সময় গম্ভীর, যেন অনেক দূরের কিছু খুঁজছে। নিলয়কে দেখেই খেয়া হকচকিয়ে যায়। মুখটা সাথে সাথে ওড়না দিয়ে ঢেকে ফেলে, যেন অপরাধী হয়ে পড়েছে। তারপর আর দাঁড়াতে না পেরে ফস করে বলেই দেয়। কথাটা বলেই সেখান থেকে পালাই খেয়া। নিলয় কিছুটা এগিয়ে আসে আফ্রিদের দিকে। চেহারায় কোনো পরিবর্তন নেই। তার একটা অদ্ভুত অভ্যেস, সে কখনো সরাসরি আফ্রিদের দিকে তাকায় না, সব সময় যেন চোখ ফেরানো থাকে অন্যদিকে, অথচ ছায়ার মতো কাছাকাছি ঘোরে। আফ্রিদ আজকে সেটা বেশ খেয়াল করলো। এক মুহূর্তে দুষ্টু বুদ্ধি মাথায় এলো। সে মনে মনে ভাবলো, এই মানুষটা এত চুপচাপ কেন, আমার দিকে তাকায় না কেন? আমি যদি একটু খোঁচাই কথায় কথায়, দেখি কেমন উত্তর দেয়। আফ্রিদ বইটা বন্ধ করে কফির মগে চুমুক দিল, তারপর হেলান দিয়ে নিলয়ের দিকে চোখ টিপে বলে উঠল, নিলয় জানো, তোমার চোখ দুটো খুব অদ্ভুত, যেন কারো দিকে তাকায় না অথচ সবাইকে দেখে ফেলে। নিলয় এক মুহূর্ত থেমে দাঁড়ালো, তারপর শান্ত গলায় বলল, চোখ সবসময় সবাইকে দেখবে এমন না ম্যাম, তবে প্রকৃতিগতভাবে চোখের কাজ হলো দেখা, কিন্তু মন যদি আড়াল করে থাকে তবে তাকানো মানেই দেখা নয়। আফ্রিদ একটু থমকে গেল। উত্তরটা একেবারে সে যা আশা করেছিল তা নয়। সে আবার বলে, এত দার্শনিক কথা কেন বলো রে? আমি তো শুধু বললাম, তুমি আমাকে কেন দেখো না? কাউকে না দেখে পাশে থাকা কখনো কখনো বেশি নিরাপত্তার বিষয় মনে হয়। আফ্রিদ ব্রু কুচকে তাকায় নিলয়ের দিকে, তারপর বলে উঠল, মানে তুমি আমাকে দেখবে না তবু পাশে থাকবে? এটা আবার কেমন কথা? যে ফুলকে পাহারা দিতে হয় তার সবসময় কাছে থাকতে হয়, কিন্তু ফুলকে স্পর্শ করলেই তা নষ্ট হয়ে যায় ম্যাম। আফ্রিদ এবার সত্যি সত্যি হকচকিয়ে গেল। মনে মনে বলল, এই লোকটা আমি যেমন ভেবেছিলাম তেমন একেবারেই নয়। কথায় কাবু করার চেষ্টা করলেই আমাকে উল্টো কাবু করে দিল। তবুও সে হাল ছাড়ে না, চঞ্চল ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা, যদি আমি বলি ফুল শুধু পাহারা দেওয়ার জন্য না, কখনো কখনো কাছে টানার জন্যও থাকে। যদি ওই ফুলটা কাউকে কাছে টানার আগেই নিজে শুকিয়ে গেলে দোষকার ফুলের নাকি কাছে আসা মানুষের? আফ্রিদের ঠোঁটের কোণে ছোট্ট হাসি খেলো। ভেতরে ভেতরে সে মুগ্ধ হয়ে যাচ্ছে নিলয়ের কথায়, কিন্তু বাইরে প্রকাশ করে না। সে বলে, বাহ, দার্শনিক নিলয়, তুমি তো বই লিখে ফেলতে পারো। বডিগার্ডের চাকরি বাবাকে বলে বন্ধ করে দিই। নিলয় চুপ রইল, যেন কথার খেলায় সে জেতার কোনো ইচ্ছে রাখে না। তার চোখ দূরে কোথাও দেখছে। আফ্রিদ এবার একটু দুষ্টুমি করে বলল, তুমি জানো নিলয়, তোমার এই গম্ভীর চেহারা না আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আমার ইচ্ছে করে তুমি সব সময় হাসো। হাসি জোর করে আনা যায় না ম্যাম, যেমন সূর্য না উঠলে আলো হয় না। আফ্রিদ এবার একটু বিরক্ত দেখালেও আসলে সে ভেতরে ভেতরে মুগ্ধ হয়। সে আবার বলে, আরে বাবা, তুমি কি মানুষ নাকি কবি? সব কিছুর উত্তর এভাবে কেন দাও? আমি মানুষই, তবে মানুষকে বুঝতে হলে অনেক সময় কবিতা হয়ে যেতে হয়। এই উত্তর শুনে আফ্রিদ কফির মগ নামিয়ে রাখে। মনে হলো বুকের ভেতর কোথাও এক অদ্ভুত নরম অনুভূতি ছুঁয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি সেটা লুকিয়ে আবার দুষ্টু ভঙ্গিতে বলল, আচ্ছা নিলয়, যদি হঠাৎ আমি বলি তুমি আমাকে একদিন ভালোবেসে ফেলবে, তখন কি উত্তর দেবে? নিলয় একটু দেরি করলো না উত্তর দিতে, যেন মুখেই তার সব উত্তর লুকিয়ে আছে। সে বলে, ভালোবাসা সবসময় মুখে বলার জিনিস নয় ম্যাম, সেটা ঘটে যায়, কাউকে জানানো না হলেও বোঝা যায়। বাহ, তুমি তো একদম আমার পরীক্ষার প্রশ্নের মতো, যত পড়ি তত জটিল হয়ে যাও। প্রশ্ন যত কঠিন হয় উত্তর খুঁজে পাওয়া তত সহজ হয়, কারণ কঠিন প্রশ্নের উত্তর সবসময় প্রশ্নের ভেতর লুকিয়েই থাকে। কি ব্যাপার, দুষ্টুমি করে সবসময় সবাইকে হারানো যায় না। ওরা দুজনে চমকে যায়। ঘুরে তাকিয়ে দেখে জেসিয়া দাঁড়িয়ে আছে। আফ্রিদ ওর মাকে দেখে কপাল কুঁচকালো, কারণ তার মা সব সময় আফ্রিদকে দৌড়ের উপরে রাখে। আফ্রিদ বলে, মা তুমি কখন এলে? অনেকটা আগে। নিলয়, তুমি দেখেছো মা এসেছে? হ্যাঁ দেখেছে, আমি বারণ করেছিলাম তোকে না বলতে। আর দুষ্টুমি করবি কার সাথে? খেতে আয়, তোর জন্য পায়েস রেঁধেছি। আফ্রিদ উঠে দাঁড়ালো। নিলয়ের দিকে তাকায় সে। আফ্রিদ বুঝে গেছে নিলয়ের সাথে যতই দুষ্টুমি করুক নিলয় তা চুপচাপ সহ্য করতে পারবে।
বিকেলের আলো ধীরে ধীরে স্নান হয়ে গেল। পাখির ডাক কমে আসতে শুরু করেছে। ফুল বাগানের গন্ধ আরো ঘন হয়ে উঠতে থাকে। আফরিদ মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম নিলয়কে সহজেই কথায় হারাবো, কিন্তু উল্টো সে প্রতিটা কথা আমায় জড়িয়ে ফেলছে। এই মানুষটার ভেতরে কি আছে কে জানে। আকাশ বাড়িতে এসেছে। ক্লান্ত, কিছুটা রাগী চেহারা বিরাজ করছে ওর মাঝে। দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই ভেতর থেকে দৌড়ে আসে মিহি। মিহি হলো আকাশের বউ। দরজা খুলে দেওয়ার সময় মিহির চোখে একটা অদ্ভুত খুশির আলো খেলে যায় আকাশের দেখে। আর সেটা হয়তো ভালোবাসার, নয়তো আশা নিয়ে থাকার ঝিলিক। অথচ আকাশের চোখে কোনো ভালোবাসা নেই, তার ঠোঁটে নেই কোনো হাসি। সে একদম নির্লিপ্তভাবে ভিতরে ঢুকে যায়। মিহি হলো আকাশের সুন্দরী একটি বউ। একে অপরকে বিয়ের আগে ভালোবাসছিল। আকাশ খুবই ভালোবাসা দিয়েছিল মিহিকে। মিহির সাথে তার বিয়ে হতে চলেছে 3 বছর প্রায়। মিহি এখন সংসার করে, রান্না করে, ঘর সামলাচ্ছে, সব করছে, কিন্তু একটা জিনিস পায়নি, আর সেটা হলো ভালোবাসা। আকাশ তাকে সামান্যতম ভালোবাসে না, বরং মিহিকে দেখলে আকাশের ভেতরে চাপা ক্ষোভ, অভিমান আর বিরক্তিবোধ চলে আসে। আসলে আকাশ ধরা পড়ে বাধ্য হয়ে মিহিকে বিয়ে করেছিল। তাহলে প্রেম ভালোবাসার কথা কেন বললাম? আসলে আকাশের কাছে মিহির সাথে সম্পর্কটি ছিল একটি খেলা, কিন্তু সেটা ঘটার আগেই মিহিকে বিয়ে করতে হয়। আকাশের সব ভালোবাসা মিহি বুঝতে পারে, সব মুখে মুখেই ছিল। আকাশের কাছে এই ভালোবাসার সম্পর্কটা ছিল একটা ফাঁদ, যেখানে সে নিজেই জড়িয়ে গেছে। অথচ এই ফাঁদের শুরুটা হয়েছিল একেবারেই অন্যরকম ভাবে। আকাশের সাথে মিহির পরিচয় হয়েছিল এক বিয়েতে। শহরের এক নামকরা ব্যবসায়ীর মেয়ের বিয়ে ছিল। সাজসজ্জা, আলো, গানের সুর, হইচই সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ ছিল। সেই বিয়েতে মিহিকে প্রথম দেখে আকাশ। মিহি দেখতে সুন্দরী, রূপে গুণে যেন একেবারে পূর্ণ। তার ভেতর এমন এক আকর্ষণ আছে যা 10টা ছেলেকে একাই পাগল করে দিতে পারে। হাসলে মনে হয় যেন চারপাশ আলোকিত হয়ে ওঠে। তার হাঁটা, কথা বলা, চোখের চাহনি সব কিছুতেই ছিল এক ধরনের জাদু। আকাশ তাকে দেখেই প্রথমে যেন পাগল হয়ে যায়, কিন্তু সেই পাগলামি প্রেমের কারণেই নয়, বরং নিজের স্বার্থে। আকাশের মাথায় তখন শুধু বিজনেস ঘুরছিল। তার কাছে মানুষ মানে ছিল ব্যবসার অংশ। লাভ ক্ষতির হিসাব ছাড়া কিছুই সে ভাবতো না। মিহিকে দেখে তার মাথায় নতুন এক আইডিয়া আসে। এই মেয়েকে যদি পটানো যায় তবে পরে বিদেশে পাচার করে বড় অঙ্কের টাকা কামানো যাবে। এমন নোংরা চিন্তা ঘুরতে থাকে আকাশের মাথায়। বেশ কষ্টে মিহির নাম্বার ম্যানেজ করে। শুরু হয় মিহিকে কল দেওয়া, মেসেজ করা। প্রথম মাসখানেক মিহি এসবের দিকেই নজর দেয়নি, কিন্তু পরে দেখে নতুন একটি ছেলে তার পেছনে ঘুরছে, কল মেসেজ করছে। বিষয়টা মিহির নজরে আসে। আকাশ প্রেম করার ভান শুরু করে। ফুল দিয়ে, উপহার দিয়ে, ফোনে কথা বলে, বিভিন্নভাবে মিহিকে কাছে টানার চেষ্টা করতে থাকে। কিন্তু মিহি ছিল অন্যরকম। প্রথম দিকে আকাশকে পাত্তা তো দূরের কথা, বরং তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করত। আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি, দূরে থাকলেই ভালো, এসব প্রেমের কথা আর বলবেন না। এসব বলতো মিহি। এমন অপমান শুনে আকাশের ভেতরের এক রাশ রাগ জমতে থাকে। সে ঠিক করে মিহিকে যেভাবেই হোক নিজের করতে হবে। শুধু প্রেম নয়, প্রথমে শরীর দিয়ে খেলবে, তারপর সুযোগ বুঝে বিদেশে পাচার করে দিবে। কিন্তু একসময় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আকাশ মিহিকে পটানোর জন্য যে অভিনয় শুরু করেছিল, ধীরে ধীরে সেটাই পরিণত হয় আসল পাগলামিতে। মিহির বাসা ছিল শহরের বাইরে, যেতে সময় লাগতো প্রায় 3 ঘন্টা। রাত গভীর হলে যদি মিহি একবারও বলে, আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাহলেই আকাশ সবকিছু ফেলে বেরিয়ে পড়তো। আকাশের এমন পাগলামি দেখে মিহি আর থাকতে পারতো না। আকাশকে ভালোবেসে ফেলেছিল। এমনই হয়েছে, মিহির জন্য আকাশ তার কলেজের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে। কখনো ভিজে যেত বৃষ্টিতে, কখনো দাঁড়িয়ে থাকতো প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে। মিহি ভাবতেই পারেনি তার জন্য একজন ছেলে এমন করতে পারে। ধীরে ধীরে তার হৃদয় নরম হয়ে যায়। সে ছেলেগুলোকে এক সময় ঘৃণা করত, তাকেই সে ভালোবাসতে শুরু করে।
কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। মিহির এলাকায় ছিল কিছু বখাটে ছেলে, তারা দেখে আকাশ প্রায় আসে। মিহির সাথে মিশে তাদের হিংসা হয়। মামুন নামের একটা ছেলে বলে। তারা সুযোগ খুঁজতে থাকে আকাশকে শিক্ষা দেওয়ার জন্য। আকাশ সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না। একদিন মিহি আকাশকে ডাকে। আকাশ তাকে শহরে আসতে বলে, কিন্তু মিহি রাজি হয় না, বরং আকাশকেই তাদের এলাকায় আসতে বলে। রাতের নির্জন জায়গায় দেখা করার সিদ্ধান্ত হয়। আকাশ যায় মিহিকে দেখে। মিহি তার কাঁধে মাথা রেখে বসে থাকে। দুজনের ভেতরে তখন প্রেমের আবেশ। চারপাশে অন্ধকার, শুধু দুটো হৃদয়ের স্পন্দন শোনা যায়। কিন্তু ঠিক তখনই আচমকা 10-12 জন ছেলে এসে ঘিরে ফেলে তাদের। কথা শেষ হওয়ার আগেই ছেলেরা আকাশকে ধরে ফেলে, লাঠি দিয়ে মারতে শুরু করে। আকাশ প্রতিরোধ করার চেষ্টা করলেও সংখ্যায় অনেক বেশি ছিল তারা। প্রচণ্ড মার ধরে আকাশের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। পকেটের সব টাকা, ফোন কেড়ে নেয় তারা। মিহি চিৎকার করলেও কেউ শোনে না। এমন ঘটনার পর এলাকার মুরব্বীরা জড়ো হয়। ছেলেরা গলা ফাটিয়ে বলে। এমন কথা শুনে এলাকার মান সম্মান রক্ষা করার জন্য মুরব্বীরা সিদ্ধান্ত নেয় সঙ্গে সঙ্গেই বিয়ে পড়াতে হবে। মিহির কিছু বলার সুযোগ ছিল না, আকাশেরও না। গ্রামের নিয়ম, সমাজের রীতি, মুরব্বীদের চাপ সবকিছু মিলেই সেদিনই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মিহি ভেবেছিল আকাশ যেভাবে তার জন্য কষ্ট করেছে, যেভাবে পাগলামি করেছে, সেই ছেলে হয়তো তাকে সারা জীবন এভাবেই ভালোবাসবে। সে স্বপ্ন দেখেছিল সুখের সংসার, ভালোবাসায় ভরা দিন। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। আকাশের ভেতরে সেই পুরনো ক্ষোভ, অপমান আর প্রতিশোধ এখনো জ্বলছিল। কারণ আকাশ কখনো বিয়ে করতে চায়নি মিহিকে, বরং তাকে আরও চড়া দামে বিক্রি করার চিন্তায় থাকতো। আকাশকে এক প্রকার জোর করে বিয়ে করানো হয়েছে, আর এটাই মিহির জন্য জাহান্নাম হয়ে যায়। আকাশ বাসর ঘরে ভালো ব্যবহার করলেও পরের দিন থেকে মিহিকে সে নির্যাতন শুরু করে। মিহিকে অনেক মারধর করে। মিহিকে পাচার করতে পারে না আর, কারণ মিহিকে আকাশের মা খুবই পছন্দ করে ফেলে। ফলে মিহিকে ছাড়তেও পারে না আকাশ। মিহি সেদিনে বুঝে যায় আকাশ তাকে ভালোবাসেনি কখনো, বরং আকাশ তাকে ইউজ করতে চেয়েছিল। তবে মিহি জানে না আকাশ কিভাবে তাকে ব্যবহার করতে চেয়েছিল। মিহি এতটুকু জানে আকাশ তাকে ছেড়ে যেতে চেয়েছিল ডেট করে। তারপর আকাশ বাড়িতে ঢুকলো, মুখটা গম্ভীর, চোখে মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ। দরজাটা খুলে দিল মিহি। স্বামীর ফিরে আসা তার কাছে সব সময় আনন্দের, তাই চোখে মুখে হাসি ফুটে উঠল। কিন্তু আকাশ কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে যেতে পা বাড়ায়। মিহির বুকটা হু হু করে উঠল। সে পেছন থেকে ডাক দিল, আজ 3-4 দিন পর বাড়িতে আসলে একটু দেখলে না আমার দিকে? মিহির কথায় আকাশ থেমে গেল, ঘুরে তাকালো মিহির দিকে। সেই চোখে কোনো ভালোবাসা নেই, শুধু কঠোর এক অবহেলা দেখা যায়। সে বলে, সময় নেই তাকানোর। কথাগুলো ছিল ছুরির মতো ধারালো। এমনটা নতুন কিছু না, তবে প্রতিবারই মিহির বুকে আকাশের কথাগুলো ছুরির মতো বুকে বিঁধে যায়। মিহি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ভেতরটা কেঁপে ওঠে ওর। এক মুহূর্তে তার আনন্দ মুছে গিয়ে চোখে ভেসে উঠল কান্নায়। আকাশ তাকে সব সময় অবহেলা করলেও মিহির পক্ষে স্বামীকে ঘৃণা করা সম্ভব হয়নি। সে আগের মতোই আকাশকে এখনো ভালোবাসে। হয়তো সেই ভালোবাসার কারণেই সবকিছু সহ্য করে। আকাশ তাকে পাত্তা দেয় না, অথচ আশেপাশে যত মেয়েই থাকুক মিহি ছাড়া আর বাকি সবাইকে পছন্দ করে। অথচ নিজের স্ত্রীর সৌন্দর্য, তার মায়া, তার ভালোবাসা, এসব কিছুই আকাশ কখনো খেয়াল করে না। তার স্ত্রী যে কতটা কিউট সেটা সে দেখেই না। মিহির মন প্রতিদিনই ভাঙে, কিন্তু সে জানে না কাকে বলবে। প্রতিদিন বিকেলে মিহি একা বাইরে যায়। তাদের বাড়ির কাছে একটা ছোট পার্ক আছে। পার্কের বেঞ্চে বসে থাকে সে, মন খারাপ করে কান্না করে, মাঝে মাঝে নিজের সাথে কথা বলে। কেন এমন হলো? আমি কি এতটাই অযোগ্য ছিলাম? আমি কি সত্যিকারের ভালোবাসা পেতে পারি না? তারপর সূর্য ডোবার আগে ঘরে ফিরে আসে। প্রথম দিকে আকাশকে জানাতো সে যে বাহিরে যাবে, আমি একটু বাইরে যেতে পারি? কিন্তু আকাশের উত্তর সব সময় একই হতো, যা ইচ্ছে করো বাবা, এ তো বলার কি আছে।
এই কথার পর আর কিছু বলার থাকতো না মিহির। মিহি শুধু মনে মনে কাঁদতো। মিহি চেয়েছিল একটা সুন্দর সংসার, যেখানে থাকবে ভালোবাসা, যত্ন, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। কিন্তু তার সব স্বপ্ন ভেঙে গেছে। আকাশ কোনো দিন জানতে চায়নি মিহির কি প্রয়োজন। সে অসুস্থ হলে খোঁজ নেয়নি, ভালো আছো কিনা, কিছু লাগবে কিনা, এসব কোনো দিনও প্রশ্ন করেনি আকাশ। আর জানবেই বা কেন? বিয়ের পর দিনই তো আকাশ স্পষ্ট করে বলে দিয়েছিল, দেখো মিহি, তোমাকে আমি সত্যটা বলি, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। যা ভালোবাসা দেখেছি সব মুখে মুখে। ইচ্ছে ছিল তোমার সাথে বেডরুম করে ছেড়ে চলে যাব, কিন্তু মাঝখানে বিয়েটা এভাবে হবে ভাবিনি। তাই তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি কি করি, ফোন ধরবো কিনা এসব জানতে চাইবে না। আমাকে সম্পূর্ণ আমার মতো থাকতে হবে। ভালো না লাগলে চলে যেতে পারো। মিহি কথাগুলো শুনে বোবা হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল বুকটা ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে অজান্তেই গড়িয়ে পড়ে অশ্রু। কিন্তু সে ফিরে যায়নি, কারণ কোন মুখে যাবে? এই বিয়ে হয়েছিল এলাকাবাসীর চাপের কারণে। গ্রামের মুরব্বীরা তাদেরকে জোর করেই বিয়ে করে দিয়েছিল। মিহি নিজের বাবা মাকেও বলেছিল, তোমরা চিন্তা করো না, আকাশ আমার পাশে থাকবে সব সময়। তোমরা যদি না থাকতে তবুও আকাশ আমার হয়ে থাকতো। বড় মুখ করে সে কথাটা বলেছিল বটে, কিন্তু এখন তা সত্য নয়। বরং এখন যদি সে ফিরে যায় তবে কি মুখ দেখাবে সবাইকে? সমাজ হাসবে, আত্মীয়রা দোষ দেবে, আর বাবা মায়ের চোখে ভেসে উঠবে দুঃখের ছাপ। তাই মিহি সবকিছু মেনে নিয়েছে। ভেবেছিল ধীরে ধীরে আকাশকে নিজের করে নিবে, হয়তো সময়ের সাথে বদলে যাবে সে। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, কিছুই বদলাচ্ছে না। আকাশ তার রুমে বসে আছে, মুখে সিগারেট, চোখে বিরক্তি। মিহি ভেতরে এলো, নরম কণ্ঠে বলল, খাবার বেড়ে দিচ্ছি, খাবে? এতদিন কোথায় ছিলে বললে না তো? আকাশের মেজাজ তখন খারাপ। আজকে আফরাজকে ডেকেছিল, কিন্তু সে আসেনি। আফরাজকে কিছু বলতেও পারে না, কারণ ওর বাবা খোরশেদ আকাশের বাবার ঘনিষ্ঠ বন্ধু। আকাশ হঠাৎ রেগে তাকালো মিহির দিকে। খাবার চাইছি আমি? আর আমি কোথায় ছিলাম সেটা তোমার জানার প্রয়োজন নেই, মসজিদে ছিলাম। মিহি হেসে দিল, ব্যঙ্গ করে নয়, কষ্ট থেকে হেসে উঠেছিল। আকাশের চোখে সে হাসি পড়ল বিদ্রুপের মতো। মসজিদে ছিলে? যে মানুষ ঘরের মানুষকে ভালোবাসে না, সে মসজিদে পড়ে থাকলেও আল্লাহকে পাবে না। বউকে আর আল্লাহকে ভালোবাসার লোক দেখানো ভাবে করতে হয় না আকাশ। কথাগুলো যেন আগুনের মতো লেগে গেল আকাশের ভেতরে। আকাশ ছুটে এলো মিহির কাছে, তার চুল মুঠো করে ধরে দরজার সাথে ঠাস করে মাথা ঠেকিয়ে মারল। মিহির কপাল সাথে সাথেই ফুলে উঠল। সে রেগে বলে, মাগি, তোকে এত কথা বলতে কে বলেছে? যা বের হ রুম থেকে। মিহি কিছু বলল না, শুধু ফ্যাকাশে মুখে রুম থেকে বের হয়ে গেল। বুকের ভেতরটা জ্বলছে, চোখ ভিজে গেছে। আকাশ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে থাকে সে। তার চোখে কোনো অনুশোচনা নেই। মিহির চুপচাপ রান্নাঘরে গিয়ে কাঁদে আর ভাবে, কতদিন আমি এভাবে সহ্য করব? আমি কি কোনোদিনও তার ভালোবাসা পাবো না? তারপরও মন বলল, না, আমি যাব না, আমি টিকে থাকবো। হয়তো একদিন আকাশ বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি। হয়তো একদিন সে বদলাবে। শহরের ব্যস্ততম জায়গার একটু বাইরে বড় এক দালান দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ভেতরে কি লুকিয়ে আছে। নাম আল হিকমা এতিমখানা। নাম শুনলেই মানুষের মনে এক ধরনের মায়া কাজ করে। এতিম শিশুদের আশ্রয়স্থল। এমন জায়গা নিয়ে মানুষ প্রশ্ন করে না, সন্দেহ করে না। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে জয়। জয় এই এতিমখানার কর্ণধার। বয়স 30 ছুঁই ছুঁই, দেখতে স্মার্ট, গায়ের রং ফর্সা, চেহারাই সব সময় ঠান্ডা একটা ভাব। বাইরে থেকে দেখলে কেউ ভাবতেই পারবে না এই মানুষটা আসলে কি ভয়ঙ্কর অন্ধকারে ডুবে আছে। এতিমখানার দোতলার এক কোণে তার অফিস। সেখানে সব সময় দরজা আটকানো থাকে। ভেতরে হালকা নীল আলো জ্বলছে, টেবিল ভর্তি নেশার সরঞ্জাম। জয় প্রায় হিরোইনের টান দেয় আর দুনিয়াকে ভুলে গিয়ে নিজের কুৎসিত হাসি ছড়ায়। এতিমখানার ছেলেরা কারো কাছে আশ্রয় চাইতে পারে না, কারণ বাইরে সবাই ভাবে তারা একটা
এখানে নিরাপদ। অথচ বাস্তবতা হলো জয় এই এতিম বাচ্চাদের দিয়ে অবৈধ মাল, মাদক, হিরোইন, এমনকি বিদেশি পাচারের জন্য নানা জিনিস পাঠায়। ছোট ছোট হাতগুলো দিয়ে ভয়ঙ্কর অপরাধের বোঝা বইতে হয়। কিন্তু আজ রাত যেন অদ্ভুতভাবে নীরব। বাইরে থেকে খুব জোরে বাতাসের শব্দ শোনা গেলেও মাঝে মাঝে কুকুরের ডাক আরও গম্ভীর করে তুলছে। জয় তার অফিসে বসে আছে। সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে ঘর। টেবিলের কোণায় হিরোইনের পাইপ সাজানো। জয় চোখ আধ বোঝা করে ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ টেবিলে শুয়ে পড়ল। তার শরীর কেঁপে উঠেছে, নেশার টানে চোখ লাল হয়ে গেছে। ঠিক সেই সময় দরজা ঠেলে ঢোকে রাফি। রাফি জয়কে অনেক বছর ধরে চেনে। জয় যেখানে যায় রাফি তার ছায়ার মতো থাকে। বয়স 23-24, কিন্তু চেহারায় ভয় লেগে আছে সব সময়। তার চোখ দুটো সব সময় ভয়ে কাঁপে। তবু বসকে ফেলে যাওয়ার সাহস নেই। আজ সে একা আসেনি, তার হাতে ধরা একটা বাচ্চা ছেলে, বয়স 9-10 হবে। ছেলেটার শরীর কাঁপছে, চোখে পানি জমে আছে। রাফি ছেলেটাকে জোর করে টেনে নিয়ে আসে, অফিসের মাঝখানে দাঁড় করায়। রাফি গলা নামিয়ে বলে, ভাই, এই ছেলেটা এতিমখানা থেকে পালিয়ে পুলিশের কাছে সব বলতে যাচ্ছিল, ধরে এনেছি। জয় ধীরে ধীরে চোখ তোলে। তার নেশায় ভরা দৃষ্টি যেন বিদ্যুৎ চমকের মতো আঘাত করে। ছেলেটা ভয়ে কেঁপে ওঠে। জয় টেবিল থেকে নেমে আসে। তার শরীর ভারী হলেও নেশার কারণে মনে হয় যেন অদ্ভুত শক্তি তার মধ্যে। সে হাঁটু মুড়ে ছেলেটার সামনে বসে যায়। অন্ধকারে তার চোখ লালচে আভায় জ্বলজ্বল করছে, ঠোঁটে হালকা হাসি। কিরে, পালাতে চেয়েছিলি? জয় ধীরে ধীরে বলে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমি সব বলতে চাচ্ছিলাম পুলিশকে। আমাদের দিয়ে এতিমখানা চালানোর নামে খারাপ কাজ করান। আমার 2 বন্ধুকে মেরে ফেলেছেন, ওদের লাশ পানিতে পাওয়া গেছে। আর পারছি না, আর না। শব্দগুলো শোনা মাত্র জয় হঠাৎ এক অদ্ভুত শব্দে হাসতে শুরু করে। হাসিটা এমন যেন গোটা ঘর কেঁপে ওঠে। দেয়ালের ঘড়িটা পর্যন্ত যেন থেমে যায় সেই হাসির আওয়াজ। জয় উঠে দাঁড়ায়, শার্টের হাতা গুছিয়ে নেয়, হাতটা মুষ্টিবদ্ধ করে। রাফি আতঙ্কে তাকিয়ে থাকে। সে জানে এমন কিছু একটা হবে। জয় এক মুহূর্ত দেরি করল না। সব শক্তি দিয়ে ছেলেটার বুকে একেবারে শার্টের কাছে ঘুষি মারে। এত জোরে আঘাত করে যে ছেলেটা যেন মেঝে থেকে কয়েক হাত উপরে উঠে গিয়ে পড়ে যায় দূরে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। ছেলেটার দেহ নিস্তেজ হয়ে পড়ে আছে, চোখ দুটো খোলা কিন্তু প্রাণ নেই। এতিমখানার আরেকটি শিশু হারিয়ে গেল অন্ধকারে। জয় ধীরে ধীরে টেবিলের কাছে ফিরে আসে। টেবিলের উপরে উঠে শুয়ে পড়ে। সিলিংয়ের দিকে তাকিয়ে অদ্ভুত বিদঘুটে শব্দে হাসতে থাকে। হাসিটা এবার আরও ভয়ঙ্কর, যেন সে মৃত্যু দেখে আনন্দ পাচ্ছে। রাফির শরীর কাঁপছে। সে অসংখ্যবার বসের এমন উন্মাদ আচরণ দেখেছে, কিন্তু প্রতিবারই তার মনে হয় এবার হয়তো তিনি থামবে। তবুও সে থামতে পারে না। জয় রাফির জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে, ছায়ার মতো বেঁধে রেখেছে। হাসতে হাসতে জয় হঠাৎ থেমে যায়, সোজা হয়ে বসে রাফির দিকে তাকায়, তারপর বলে, শোন রাফি, লাশটা এবার যেন পুকুরে ফেলবি না। সবাই সন্দেহ করছে, জঙ্গলে ফেলে আয়, বুঝলি? রাফি মাথা নেড়ে সম্মতি জানায়। জয় টেবিলে রাখা টাকার বান্ডিল হাতে তুলে নেয়, চোখে উন্মাদ ঝিলিক নিয়ে কবিতা বলতে থাকে। টাকায় গাড়ি, টাকায় বাড়ি, টাকায় অনেক টাকা। এই ভুবনে চলতে গেলে টাকা ছাড়া সবই ফাঁকা। তাই টাকাই আমার আসল নেশা। তারপর সে আবার হাসতে থাকে। রাফি কাঁপতে কাঁপতে লাশটা তুলে নেয়। ছেলেটার ছোট শরীরটা রাফির কাঁধে ঝুলে থাকে। নিথর হয়ে লাশ নিয়ে বের হওয়ার সময় রাফির বুক কেঁপে ওঠে। তার চোখে বারবার ভেসে ওঠে ছেলেটার মুখটা। বয়স তো বেশি না, 12 কি 13। বাচ্চা একটা প্রাণ, অথচ এত সহজে শেষ হয়ে গেল। রাফি জানে এইসব কাজ করতে করতে একদিন তার নিজেরও শেষ হবে, কিন্তু তবুও সে জয়কে ফেলে যেতে পারে না। জয়কে ভয় পায় সে, আবার ভয় ছাড়া আর তার বাঁচার উপায়ও নেই। টাকাও দেয় তাকে। সে লাশ নিয়ে বাইরে বের হয়। রাত তখন গভীর। এতিমখানার চারপাশে কুকুর ঘুরছে। দূরে অন্ধকারে জঙ্গলের পথ। রাফি হেঁটে যায় সেই পথে। অফিসে একা বসে জয় আবার হিরোইনের টান দেয়।
তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, কিন্তু ভেতরে যেন দানব জেগে ওঠে, নিজের মনে বিড়বিড় করে। এতিমখানার এই বাচ্চারা, এরা আমার জন্য উপহার। এদের দিয়ে আমি টাকা বানাই, আমার সাম্রাজ্য বানাই। আমি জয়, আমার কাছে সবাই খেলনা। সে হেসে ওঠে আবার। ঘরটা যেন দম বন্ধ করা অন্ধকারে ভরে ওঠে। বিকেলে সূর্য ধীরে ধীরে অস্তাচল ছুঁয়ে দিয়েছে শহরের সামনে হালকা রং, আকাশে নরম আলোর রং। যেন সব কিছুই শান্ত মনে হচ্ছে, কিন্তু শান্তি কেবল বাহ্যিক। আফ্রিদ, আদনান আর জেসিয়া গাড়িতে বসে শহরের বাইরে নিরিবিলি জায়গার দিকে যাচ্ছিল বেড়াতে। গাড়ির ভেতরে এসির বাতাস বইছে, রোদেলা আলো মাঝে মাঝে জানালা ভেদ করে দিয়ে পড়ে ভেতরে। নিলয় গাড়ি চালাচ্ছে চুপচাপ বসে। সে সব সময় এমন কোনো কথায় ব্যস্ত হয় না, কিন্তু চোখ সব সময় সতর্ক। আদনান হঠাৎ গাড়ি থামিয়ে বলে, নিলয়, এখানে থামাও। সামনের দিকে দেখা যাচ্ছে ছোট্ট একটি টং দোকান, পাশে এক টেবিল, পাশে এক হোটেল, পাশাপাশি একটি কফি দোকান। সবকিছু পরিষ্কার পরিপাটি। আদনান সেটা দেখেই গাড়ি থামাতে বলে, কারো ওয়াশরুমের প্রয়োজন হলে এখানে নামো। আফ্রিদ, জেসিয়া ও আদনান গাড়ি থেকে নামে। জায়গাটা সুন্দর, মেইন রোডের পাশে এমন ব্রেক নেওয়ার জায়গা বানিয়ে রেখেছে। আদনান হেসে বলে, আফ্রিদ, এখানে দাঁড়া, আমি ওয়াশরুমে যাব। আচ্ছা বাবা। আফ্রিদ বলল কথাটা আর গম্ভীর মুখে দোকানের দিকে তাকালো। তখন টং দোকানের ভেতরে চোখে পড়ল কিছু অচেনা ছেলেকে। 5 জন ছেলে বসে আছে, তারা যেন আফ্রিদের দিকে টার্গেট করে তাকাচ্ছে। ওদের চোখে হাহাকার, যেন খেলা নয়, কিছুটা হুমকি আছে। তাদের মধ্যে লিডার ছেলেটার নাম সুমন, ওর হাতে ছোট্ট লেজার লাইট। হঠাৎ লাইটটি আফ্রিদের বুকের দিকে ঘুরল। আফ্রিদ প্রথমে বুঝতে পারে না। লেজারের আলো প্রথমে বুকের ডান পাশে, তারপর বাম পাশে, তারপর ঠোঁটের কাছে এসে থেমে যায়। জেসিয়ার চোখে পড়ে আলোটার। তিনি রেগে চিৎকার করে বলল, এই জানোয়ারের দল, আমার মেয়ের দিকে বাড়ির নজরে দিচ্ছিস কেন? লোকজন জড়ো হয়। সুমন আর বাকি 4 জন হেসে বেরিয়ে আসে, চোখে মুখে অদ্ভুত হাসি। তারা জেসিয়ার দিকে তাকিয়ে বলে, তা আন্টি, আপনার দিকে নজর দেব? যদিও আপনাকে বয়স কম মনে হচ্ছে, চলবে দুটোই। আফ্রিদ ভয় না পেয়ে সরাসরি এগিয়ে গিয়ে চড় মারতে চাইল সুমনের গালে। ঠিক তখন সুমন হাত বাড়িয়ে তাকে ধরে থামায়। আফ্রিদ বলে, আমাকে জানো না, আমার বাবাকে তাও জানো না। ভালো করেই বলছি, সময় থাকতে মাফ চেয়ে নে, নইলে তোদের সবার কি অবস্থা হবে কে জানে। সুমন হাসে, হাতটা একটু চেপে ধরে নিয়ে বলে, চুপ করো গো সোনা, আহ কি নরম তোমার হাত। এমন সময় ওয়াশরুম থেকে আদনান বের হয়ে আসে। মেয়ের এমন অবস্থা দেখে চোখের রাগ আর মুখে কড়া ভাব চলে আসে। তার মেয়ের সাথে এমন বেয়াদবি করছে 5 জন ছেলে। আদনান তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, ওই, আমার মেয়ের হাত ছাড়। সুমন আবার হাসে, মুখে কুৎসিত হাসি রেখে বলে, আরে বইডাটা আসছেন আঙ্কেল, আপনার মেয়ে তো দেখি সে একটা মাল। এত সুন্দর প্রোডাক্ট কোথা থেকে আমদানি করলেন? এই কথায় আদনানের রাগ যেন মাথায় উঠে যায়। পায়ের ধ্বনি, হাতের সংকেত, সবকিছু থেকে বোঝা যায় যে তার রাগ সীমা ছাড়িয়ে গেছে। কফির দোকানে এগিয়ে এসে বলে। আদনান এগিয়ে আসতেই সুমন আদনানের গলা চেপে ধরে। আফ্রিদ আর দেরি করে না, নিলয়কে জোরে ডাক দেয়। সুমন হাসতে হাসতে বলে, কি বৌড়া, তোমার মেয়েকে? সুমন পুরো কথাটা শেষ করতে পারে না, দম করে একটা শব্দ হয়, তারপর